সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, তাই না? তোমাদের সামনে আবার যথারীতি হাজির হয়ে পড়েছি আমি জুয়েল কিবরিয়া স্যার। আমরা জাকিরস বিসিএস স্পেশাল এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি। আমরা বাংলা ব্যাকরণের এই বিশেষ কোর্সে আছি। সারা বাংলাদেশের এবং দেশের বাইরেও অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। তোমাদের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদেরকে বিশ্বাস করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য। তো আমরা পড়াশোনায় আছি, আমরা সমাস পড়ছি। সমাস আমরা গতদিন বহুব্রীহি সমাস, তাই না, আলোচনা করতে করতে আমরা শেষ করেছি, মানে শেষ করিনি, আমরা রেখেছি আর কি। আজকে আমরা অবশ্যই সমাসটি শেষ করব। হ্যাঁ, আমি সবার জন্য, সবাই আমাকে সালাম দিচ্ছেন, আমি সবার পক্ষ থেকে সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, আর আপনাদের সামনে যখন দাঁড়াই তখন আরো ভালো লাগে, মনে হয় যেন আপনাদেরকে সামনে আছি। ভালো থাকবেন, শুভকামনা। আমরা গত ক্লাসে সমাস নিয়ে কথা বলছিলাম। সমাসের আমরা কথা বলেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, নয় ও বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস এবং প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। আচ্ছা, আজকে আমরা এখন লিখব সংখ্যাবাচক বহুব্রীহি। দেখেন, সংখ্যাবাচক বহুব্রীহি। লিখবেন, বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি সংখ্যা থাকে, বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি সংখ্যা থাকে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। বাংলা সাহিত্যের কোর্স চালু করা হলে সুবিধা হয়, মুস্তাফিজুর রহমান মিজান। হ্যাঁ, এই বিষয়টি একটু জাকিরস বিসিএস এ আপনারা নক করবেন। সাহিত্যের কোর্স চালু যদি আপনাদের মনে হয় যে করা দরকার বা করলে ভালো হবে আপনাদের যদি উপকার মনে হয়, তাহলে আপনারা জাকিরস বিসিএস এর জানালে ওনারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে ভালো হবে। জি, ঠিক আছে। আমরা ব্যাকরণ কোর্সটি করছি, ব্যাকরণ শেষ করে যদি আপনাদের মনে হয় যে স্যার সাহিত্য কোর্সটি আমরা আপনার কাছ থেকে করতে চাই, তাহলে আপনারা সবাই জাকিরস বিসিএস এর মেসেঞ্জারে বা ওদের সাথে একটু যোগাযোগ করবেন, ওদেরকে জানাবেন আপনাদের প্রয়োজনীয়তাটা, তাহলে ওরা আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি সময় সুযোগ বুঝে কোর্স দিব। তাহলে আমরা সংখ্যাবাচক বহুব্রীহির সংজ্ঞাটা লিখেছি। দেখেন, বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি সংখ্যা থাকে, বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি সংখ্যা থাকে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। যেমন দেখেন, চৌপায়া, চৌপায়া। এখন একটা প্রশ্ন অনেকেই করেন, অনেকে করবেন পরে, হয়তো আমি আগে বলে নিচ্ছি যে সংখ্যা দিয়ে কিন্তু দ্বিগু সমাস শুরু হয়, সংখ্যা দিয়ে দ্বিগু সমাস শুরু হয়। তো তার আগে আরেকটি কথা বলে নিই যে একদম নিউ এডিশনের যে ব্যাকরণ 2020-21 সালের জন্য, তার একদম নতুন এডিশনে, এবং আপনাদের আমি গতদিনও বলেছি যে আগের যে মনির চৌধুরীর যে ব্যাকরণটি ছিল নবম দশম শ্রেণীর পাঠ্য, সেটি এখন বাদ দিয়ে নতুন একটি ব্যাকরণ বই পাঠ্য করা হয়েছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু সমাস বলা আছে 4 প্রকার, প্রধানত কিন্তু বলা আছে সমাস প্রধানত 4 প্রকার, প্রধানত। সেখানে দ্বিগু এবং অব্যয়ভাব কিন্তু নাই, মাথায় রাখবেন। সমাস প্রধানত বলেছে 4 প্রকার। তো আমি একটা জিনিস আপনাদের এনশিওর করি যে এই সিলেবাসটা কিন্তু আপনাদের নয়। এবার যারা এসএসসি উঠলো, নতুন নিউ 10 আর কি বলছি আমরা, 9 এ উঠেছে যারা, তাদের জন্য আপনাদের কিন্তু আগের বই থেকেই উত্তর করতে হবে। অনেকেই কনফিউজ হচ্ছেন, অনেকেই প্রশ্ন করছেন, নতুন যে 9-10 এর ব্যাকরণটি হয়েছে
সেটির দিকে আমরা খেয়াল রাখবো, কিন্তু আপনাদের সিলেবাস কিন্তু নতুন 19 এর বই নয়, আপনাদের আগের যে এডিশনের বই সেটি কিন্তু আপনাদের পাঠ্য। তো যাই হোক, তবু আমি একটু বলে রাখলাম যে আধুনিক ব্যাকরণ বা নতুন ব্যাকরণ অনুযায়ী সমাস প্রধানত 4 প্রকার, সেক্ষেত্রে দিক এবং অব্যয়ভাব আলোচনার মধ্যে রাখেনি। কিন্তু আমরা যেহেতু পুরাতন সিলেবাসে আপনার পরীক্ষার্থীরা সবাই, কাজে আপনাদের কিন্তু পুরাতন সিলেবাস অনুযায়ী পড়তে হবে, নতুন সিলেবাসটাকে হয়তো একটু দেখতে হবে। চৌপায়া, তাহলে চৌ বা 4 পা যা, শুরু হয়েছে কি দিয়ে? চৌ দিয়ে। নয়ন, তাহলে নয়ন যা, ঠিক আছে। চৌ সালা, তাহলে কি বলতে হবে? চৌ চাল যা, চৌ চাল যা, ঠিক আছে। চৌপায়া, ত্রিনয়ন, চৌচালা। তারপরে ধরুন দেওয়া আছে পঞ্চানন, পঞ্চ আনন যার। সরানন, সর আনন যার। এই টাইপের শব্দ শুরু হয়েছে কি দিয়ে? সংখ্যা দিয়ে। সন্ধি বা কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে আমরা পরে শেষে নিব। আমি আজকে শেষে প্রশ্ন আপনাদের চাইবো, ঠিক আছে? আজকে ক্লাস শেষে যার যা প্রশ্ন আছে আমি চাইবো, তখন করবেন। তাহলে এইরকম করে আমাদের কিছু শব্দ পরীক্ষা আসবে, যেমন 10 আনন, তারপরে 10 গুজি, তারপরে সেতার। এই টাইপের শব্দগুলি যদি পরীক্ষা দেওয়া থাকে, দেখেন 10 বা সৌ বা ত্রি বা পঞ্চ বা ষোড়, তাই না? এবং দেখেন সেতার, এখানে সে মানে 3, হয়তো অনেকে বোঝেন না সংখ্যা কোথায়, সে মানে কি 3, তাহলে কি বলা যাবে? সে বা ব্র্যাকেটে বলতে পারবেন 3 তার যার। সে তার যার, বা সে না বলে কি বলতে পারবেন? 3 তার যার। তাহলে সে শব্দের অর্থ কি? 3। 10 গজি, 10 গজ পরিমাণ যার, 10 গজ পরিমাণ যার। 10 আনন, 10 আনন যার। তো এইগুলোকে আমরা বলছি সংখ্যাবাচক বহুব্রী। কি বলছি? সংখ্যাবাচক বহুব্রী। তার মানে বহুব্রীর সময় যদি শুরু হয় কি দিয়ে? সংখ্যা দিয়ে। বহুব্রীর সময় যদি সংখ্যা দিয়ে শুরু হয়, তাহলে আমরা সেটিকে সংখ্যাবাচক বহুব্রী বলছি। লেখেন এবারে মধ্য পদলোপী, মধ্য পদলোপী বহুব্রী, মধ্য পদলোপী বহুব্রী। যে বহুব্রী সমাসে মধ্যপদের লোপ হয়, যে বহুব্রীহি সমাসে একাধিক পদের লোপ ঘটে, তাকে যে বহুব্রী সমাসে একাধিক পদের লোপ ঘটে। মধ্য পদলোপী বহুব্রী, যে বহুব্রী সমাসে একাধিক পদের লোপ ঘটে। তাকে মধ্য পদলোপী বহুব্রী বলে। যেমন দেখেন কি, আমরা একটা দিক থেকে লিখি, বউ ভাত, শব্দটা আমরা লিখছি বউ ভাত। পূর্বপদ বউ, পরপদ কি? ভাত।
পূর্বপদ বউ, পরপদ ভাত। আসলে এই বউ ভাত শব্দটি আসলে এমন ছিল বা বাক্যাংশটি এমন ছিল যে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। বাক্যাংশটা ছিল এরকম যে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে বা বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে। এখন দেখেন যে বউ আছে, ভাত আছে, আর আরো এতগুলি পদ ছিল যেগুলো কি হয়েছে, লোপ পেয়েছে। অর্থাৎ ব্যাসবাক্যে বা ব্যাখ্যাংশে অনেক কিছু ছিল, সে অনেক কিছু থেকে অনেক কিছু লোপ পেয়ে অল্প কিছু আছে, সেই বহুটির নাম মধ্যপদলোপী বহু। অর্থাৎ অনেক পদ যখন লোপ পাবে, লোপ পেয়েছে আমরা দেখছি, সেটির নাম মধ্যপদলোপী। তাহলে গায়ে হলুদ, নিশ্চয় আপনারা জানেন সবাই, খুবই সিম্পল। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে কি হচ্ছে, গায়ে আছে, হলুদও আছে, আর এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এতগুলি পদ কি হয়েছে, লোপ পেয়েছে। এতগুলি পদ লোপ পেয়েছে। যখন এতগুলি পদ লোপ পাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মধ্যপদলোপী। এরকম অনেক উদাহরণ হয়তো আমরা দিতে পারি, ঠিক আছে। হাতে কি খড়ি, হাতে খড়ি, দেখবেন লেখা আছে কি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে শুধু এই হাতে এবং খড়িটুকু আছে, আর এর সাথে আরো অনেক পদ ছিল যেটা সমাস হতে গিয়ে লোপ পেয়েছে। আগে অনেক কিছু ছিল, সমাসবদ্ধ যখন আমরা করেছি তখন কি করেছে, অনেকগুলো পদকে আমরা বাদ দিয়ে শর্টকাট করে নিয়েছি। তাহলে যখন আমরা যে অনেক পদ বাদ দিলাম, অনেক পদ লোপ করে আমরা সমাস করলাম, সেই বহুটির নাম কি, মধ্যপদলোপী বহু। এবং এখানে অনেকে একটু আপত্তি জানিয়েছে, একটু জেনে রাখেন যে কেউ কেউ বলছে এটি মধ্যপদলোপী নাকি অন্তপদলোপী। যে মধ্যপদ লোপ পায়নি, পদ লোপ পেয়েছে কোথা থেকে, প্রথমটা আছে মধ্য পিছন শেষ থেকে, পদগুলি লোপ পেয়েছে কোথা থেকে, প্রথম বা মাঝখান থেকে, একদম পিছনের অংশ থেকে। এই জন্য অনেকে এটাকে বলেন অন্তপদলোপী, অন্তপদলোপী বহুব্রী। তবে এই অপশনটি কোনো বইয়ে বা অপশনে আপনি কোথাও পাবেন না, তারপরও জেনে রাখেন। আর একদম নিউ লেটেস্ট যে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ 21 সালের এডিশনে, সেখানে বলা হচ্ছে পদলোপী বহুব্রী। অন্ত বা মধ্য পদলোপী না, কি বলা হয়েছে, পদলোপী, পদ লোপ পেয়েছে, পদলোপী। তবে আমাদের পুরাতন ব্যাকরণ অনুযায়ী মধ্য পদলোপী। ক্লিয়ার? পদ অনেক পদ লোপ পেয়ে যে বহুব্রী হয়েছে তার নাম মধ্য পদলোপী বহুব্রী। অলোক বহুব্রীহি লিখবেন, অলোক। অলোক বহুব্রীহি। আচ্ছা, এখন দেখেন, আমি একটা প্রশ্ন পেয়েছি, নিব একটু পরে, এটাকে বুঝিয়ে নিই, তারপর নিব। প্রশ্নটা মনে ধরেছে আর কি। অলোক বহুব্রী দেখেন, বহুব্রী সমাসের পূর্ব পদে যদি বিভক্তির লোপ না ঘটে, যে বহুব্রী সমাসে, যে বহুব্রী সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ ঘটে না, যে বহুব্রী সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ ঘটে না,
তাকে অলোক বহুব্রীহি বলে। যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ ঘটে না, পূর্ব পদের বিভক্তি লোপ ঘটে না। অনেক উদাহরণ আছে, অনেকে দিচ্ছেন মেনিমুখ, বিড়াল চোখী, মূলা দাঁতি, কুলা কানি, অনেক উদাহরণ আছে। তারপর অলোকে চলেছে যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তি লোপ ঘটে না, যেমন কি হাতে ছড়ি, হাতে ছড়ি শব্দটি ভালো করে খেয়াল করবেন, হাতে ছড়ি। তবে হাতে ছড়ির বাক্য কি? হাতে ছড়ি দেওয়া হয়েছে অনুষ্ঠানে, হাতে ছড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হবে এরকম না, এরকম হবে। আমরা একটু আগে লিখেছি দেখেন, হাতে খড়ি, হাতে খড়িকে আমরা বলেছি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। আর হাতে ছড়ি, হাতে ছড়ি দেওয়ার কোনো অনুষ্ঠান নেই, সে বলতে হবে হাতে ছড়ি যার। এটা হলো অলোক, এটা কি অলোক, আর এটা মধ্যপদলিপি। হাতে খড়িতে অনেক পদ ছিল, অনেক পদ, কিন্তু খেয়াল করেন দুটাতেই কিন্তু বিভক্তি আছে। এই জায়গায় অনেকে কনফিউজড হচ্ছে, এই ক্ষেত্রে অনেকে কনফিউজ হচ্ছে। যেমন একজন প্রশ্ন করেছে গায়ে হলুদ, একজন বিখ্যাত লেখক, ওই স্যারের বই দেওয়া আছে গায়ে হলুদ, অলোক কেন দেওয়া আছে? যে বিভক্তি লোপ পায়নি, এটি আসলে যৌক্তিক, যৌক্তিক, কিন্তু প্রবলেমটা কোথায়? যে গায়ে হলুদ বলছে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনেক পদ লোপ পাচ্ছে। কেউ যদি মধ্য পদলোপী বলে বা পদলোপী বলে তাহলে কিছু বলার নেই। এখন আপনার হয়তো ঝামেলায় যে স্যার আমরা কি দিব, প্রবলেমটা দেখেন। কিন্তু হাতে খড়ি তাহলে কি দিবেন? তাহলে হাতে খড়ি আপনাকে অলোক দিতে হবে। যদি আপনি গায়ে হলুদ অলোক দেন তাহলে আপনাকে হাতে খড়ি কি অলোক দিতে হবে। এমনকি মুখে ভাত, এটিও অলোক দিতে হবে। আমি জানি না যে স্যারের আপনি রেফারেন্স দিয়েছেন উনি এইগুলো কি করেছেন, হাতে খড়ি বা মুখে ভাত গুলোকেও অলোক দিয়েছেন। যদি দিয়ে থাকেন তাহলে উনি রাইট আছেন, পূর্ব পদে বিভক্তি লোপ পায়নি, আর যা কিছু তাই ঘটুক লোপ পায়নি, তাহলে এটা অলোক। কিন্তু এগুলোকে কেন মধ্যপদলোপী বলছে অনেকেই বা অনেক ব্যাকরণবিদ? এই জন্য বলছে যেখানে আসলে যদিও পূর্ব পদে বিভক্তি আছে, লোপ পায়নি, কিন্তু তা সত্ত্বেও এই পিছন থেকে অনেকগুলি পদ লোপ পেয়েছে। যেমন মুখে ভাতের বাক্য কি? মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, অনেক পদ লোপ পেল। গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় অনুষ্ঠানে। তাহলে এই সবগুলি অলোক বলতে হবে, বললে তবে অলোক না বলে এগুলোকে মধ্যপদলোপী বলাই বেশি যৌক্তিক আমার মতে। তারপর আপনি যদি কিছু আপনার কোনো ইচ্ছা থাকে সেটা আপনার বিষয়। আর অলোকটা কোথায় দিচ্ছে? এটা হাতে ছড়ি যা, শেষ, হাতে ছড়ি যা, এটা অলোক। বিভক্তি তো লোপ পাইনি, পাশাপাশি অনেক পদ লোপ পাওয়া যাবে, অনেক পদ লোপ পেলে সেটি মধ্যপদলোপী হয়ে যাবে বা পদলোপী হয়ে যাবে। যেমন ধরেন গলায় গামছা, তাহলে এটা অলোক। কেন অলোক? গলায় গামছা দেওয়া হয় অনুষ্ঠানে, এমন না, গলায় গামছা, গলায় গামছা যার। কানে কলম, কানে কলম যার। পায়ে বেড়ি, পায়ে বেড়ি যার। পায়ে মল, পায়ে মল যার। যার শুধু কি বিভক্তি লোপ পাবে না, প্লাস শুধু কি যার থাকবে, যার, সর্বনাম যার। বিভক্তিতে শব্দ অলোকের অবশ্যই, কিন্তু অনেক পদ লোপ পাওয়া যাবে, অনেক পদ লোপ পেলে সেটি মধ্যপদলোপী হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে গলায় গামছা অলোক কেন? গলায় গামছা যার, হাতে ছড়ি, হাতে ছড়ি যার। পায়ে বেড়ি, তাহলে পায়ে বেড়ি যার, পায়ে বেড়ি যার, এগুলো হচ্ছে অলোক। কানে কলম, তাহলে কানে কলম যার। আচ্ছা, যদি ওগুলো অলোক দিয়ে থাকে তাহলে আপনি অলোক হিসেবে সবকিছুই নেবেন, নিতে পারেন সেটা, ঠিক আছে।
তবে আমি বলছিলাম কেন অনুকূলী বলেছেন, তারও কিন্তু কারণ আছে, যৌক্তিক কারণ, কারণ পূর্বপদে বিভক্তির লোপ পায়নি। ক্লিয়ার? তার যুক্তি কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না, অবশ্যই এটি যৌক্তিক, যেহেতু পূর্বপদে বিভক্তি লোপ পায়নি, এদের লোপ না পেলে অলোপ। কিন্তু মধ্যপদে লোপে আমরা বলছি এই জন্যই যে যেহেতু অনেক পদ পিছন থেকে লোপ পেয়েছে। দেখেন সমানাধিকরণ বহুব্রীহি, লেখেন সমানাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, লেখেন যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ থাকে, যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ থাকে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। কি থাকবে? বিশেষণ। যে বহুব্রীহি সমাসের পূর্বপদে কি থাকবে? বিশেষণ থাকবে, বিশেষণ। যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ থাকে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। দেখেন শব্দটি এমন হচ্ছে, দেওয়া আছে এমন যে নীল কণ্ঠ, নীলকণ্ঠ। তাহলে আমরা নীলকণ্ঠ দ্বারা নীল বুঝি না কণ্ঠ বুঝি? দেখেন এইখানে কিন্তু একটা ঝামেলা, নীল জামা আর নীলকণ্ঠ। কেন আপনারা গুলিয়ে ফেলেন, কেন আপনারা কনফিউজড হচ্ছেন, কেন আপনারা এলোমেলো করে ফেলছেন? দেখেন সিম্পল একটা কথা বলে নেই, নীলকণ্ঠ, নীল জামা কিংবা নীল পদ্ম। এখন এটাও শুরু হয়েছে নীল দিয়ে বিশেষণ, কণ্ঠ একটা বিশেষ্য, বিশেষণ বিশেষ্য। নীল পদ্ম এটিও কিন্তু বিশেষণ, পরপত্র বিশেষ্য। এখন এটাকে ব্যাকরণ বলছে সমানাধিকরণ বহুব্রীহি। কি বলেছে? সমানাধিকরণ। কেন? পূর্বপদ বিশেষণ দিয়ে শুরু হয়েছে। তাহলে এইটা কি সমানাধিকরণ বহুব্রীহি? নীল পদ্ম কেন সমানাধিকরণ বহুব্রীহি নয়? এটা তো বিশেষণ দিয়ে শুরু হয়েছে, এটাও বিশেষণ দিয়ে শুরু হয়েছে। আসলে সমানাধিকরণ হতে হলে বিশেষণ দিয়ে শুরু হলে সমানাধিকরণ হবে না। একটা কথা খেয়াল করতে হবে আপনাকে। আমি বলছি যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ থাকে, আসলে আগের সমাসটাকে তো বহুব্রীহি হতে হবে। কোন বহুব্রীহি সেটা কিন্তু পরে, আগের সমাসটা বহুব্রীহি কিনা। তাহলে নীল পদ্ম দ্বারা কি বোঝায়? একটা পদ্মকে বোঝায়। নীল জামা দ্বারা একটা জামাকে বোঝায়। নীল শাড়ি একটা শাড়িকে বোঝায়। নীল কলম একটা কলমকে বোঝায়, তাহলে কলম হবে। নীলকণ্ঠ দ্বারা কণ্ঠকে বোঝায় না, কাকে বোঝায়? নীলকণ্ঠ দ্বারা বোঝায় শিবকে, অর্থাৎ কণ্ঠের মালিককে। ওই যে বেসিক যে রুলসটা বলেছিলাম, বেসিক যে থিওরিটা বলেছিলাম আপনাদেরকে, যে আসলে ওই দুটো পদ্ধতির ওই দুটোর কোনো একটাকে নাকি অন্য কিছুকে, বুঝতে পেরেছেন না? তা বুঝেননি, অনেকেই বোঝে না, বোঝে না বলে তো ঝামেলা। নীল পদ্ম এটা একটা পদ্ম, নীল কলম এটা একটা কলম, নীল গোলাপ এটা একটা গোলাপ, নীল আকাশ এটা একটা আকাশ, নীল শাড়ি এটা একটা শাড়ি। নীল কণ্ঠ একটা কণ্ঠ না, কণ্ঠকে বোঝানো হয়নি। নীল কণ্ঠ দ্বারা বোঝানো হচ্ছে কি? নীল কণ্ঠের যিনি মালিক তথা অধিকারী সেই শিব। তাহলে এটা বহুব্রীহি, এটা বহুব্রীহি নয়। যেটা বহুব্রীহি নয় সেটার সমানাধিকরণ হওয়ার কোনো সুযোগ নেই, যেটা বহুব্রীহি না সেটার সমানাধিকরণ হওয়ার কোনো চান্স নাই। সমস্যাটাকে বহুব্রীহি হতে হবে, আর বহুব্রীহি শর্ত কি? দুটো পদ দ্বারা ওই দুটোকে না বুঝিয়ে অন্য কিছু। ক্লিয়ার? তারপরে যদি ক্লিয়ার না হন তাহলে ভাই আমার কাছে করেন নাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আবার কি করতে হবে? রিজারেকশন ঘটাতে হবে, পুনরুত্থান করতে হবে। নীল কণ্ঠ বহুব্রীহি, কণ্ঠ নামে অন্য কিছু বুঝে। কোন বহুব্রীহি? সমানাধিকরণ। কেন? এই যে নীল বিশেষণ, তাই শব্দ কি? নীল কণ্ঠ যা। সুশ্রী, সুশ্রী কোন সমাস? বহুব্রীহি সমাস।
কারণ শ্রী মানে চেহারা বা মুখ, তো মুখকে বোঝায়নি, কাকে বুঝিয়েছে? সুন্দর মুখ আছে এমন কোন ব্যক্তি। শ্রী মানে চেহারা, সু মানে ভালো বা সুন্দর, কিন্তু সুন্দর মুখকে আমরা বুঝি না সুশ্রী বলতে। সুশ্রী বলতে বুঝি কি? সুন্দর মুখের একজন কি মানুষ বা ব্যক্তি। অলরেডি বহুব্রীহি, আর যেহেতু বহুব্রীহি শুরু হয়েছে সু বিশেষণ দিয়ে, ভালো দিয়ে, সমাজ সুশ্রী যায়। অনুরূপ ভাবে কু শ্রী, তাহলে কি বলবেন? কু শ্রী যায়। হত শ্রী, তাহলে কি বলবেন? হত শ্রী যায়, হত শ্রী যায়। বদ মেজাজি, বুঝতে পারলেন? বদ মেজাজি বলতে মেজাজকে বোঝায় না, কাকে বোঝায়? মেজাজের যে মালিক সে, কিন্তু শুরু হয়েছে কি বদ দিয়ে, বিশেষণ, তাহলে বদ মেজাজ যার, বহুব্রীহি। এবং আপনাদের একটি মজার কথা বলে রাখি, খুবই মজার এবং খুব গুরুত্বপূর্ণ। বহুব্রীহি কোন সমাস? বিশেষে প্রশ্ন হবে, বহুব্রীহি কোন সমাস? বহুব্রীহি কোন সমাস, বুঝতে পেরেছেন? তাহলে বহুব্রীহি কোন সমাস? তাহলে বহুব্রীহি নিজেই কি বহুব্রীহি সমাস, বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। বহুব্রীহি কেন? বহু মানে অনেক, বহু মানে অনেক, আর ব্রীহি মানে কি ধান। অনেক সময় কিন্তু আসবে যে বহুব্রীহির ব্রীহি অর্থ কি, বুঝতে পেরেছেন? তো ব্রীহি অর্থ ধান, তাহলে বহুব্রীহি মানে অনেক ধান। আসলে অনেক ধানকে বোঝায়নি, বুঝিয়েছে কাকে? অনেক ধানের যিনি মালিক। ভালো করে শোনেন, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান, কিন্তু বহুব্রীহি দ্বারা অনেক ধানকে বোঝায় না, কাকে বোঝায়? অনেক ধানের যিনি মালিক অধিকারী। আমাদের নওগাঁ এলাকার কোন ব্যক্তি যার 500 মণ ধান বা 1000 মণ ধান, কিংবা বরিশালের আমি জানি না, কিন্তু নওগাঁতে যে আছে আমি জানি। তো ধানকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? বহু ধান আছে এমন কোন ব্যক্তি বা মানুষকে, অর্থাৎ সে বহু ধানের মালিককে বলা হয় বহুব্রীহি। সেজন্য এটি বহুব্রীহি সমাস। কিন্তু কোন বহুব্রীহি? সমানাধিকরণ। কেন সমানাধিকরণ? শুরু হয়েছে বহু বা অনেক দিয়ে। তাই বহুব্রীহি যার বা বহুব্রীহি আছে যার, এটি সমানাধিকরণ বহুব্রীহি। ঠিক আছে? লেখেন ব্যাধিকরণ বহুব্রীহি। কি বহুব্রীহি? ব্যাধিকরণ, ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহির উভয় পদই বিশেষ্য তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। যে বহুব্রীহির উভয় পদই বিশেষ্য, অর্থাৎ কোনো বিশেষণ নাই, যে বহুব্রীহির উভয় পদই বিশেষ্য তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহির উভয় পদই বিশেষ্য। যেমন ধরেন, যেমন কি একটি শব্দ পরীক্ষায় খুবই জরুরি, 80-20, 80-20 একটি শব্দ দেখবেন পরীক্ষায় অলরেডি গত বছর বা তার বছর নিবন্ধনে এসেছিল, বিনা পানি। ঠিক আছে? কথা অবশ্য, এগুলোকে বলেছে ব্যাধিকরণ। 80 আসবে, 80 শব্দের অর্থ কি? দাঁত। 80 শব্দের অর্থ দাঁত। 20 মানে তো বোঝেন 20, গরম। তাহলে দাঁত বিশেষ্য, বিষ বিশেষ্য। বিনা মানে একটা বাদ্যযন্ত্রের নাম, বিনা কি একটা বাদ্যযন্ত্রের নাম, বিশেষ্য। পানি শব্দের অর্থ কি? হাত।
এই পানি মানে জল না, নিশ্চয় জানেন পানি শব্দ অর্থ কি হাত, মূর্ধন্য এর অর্থ পানি। মানে বাঁশি বা বাদ্যযন্ত্র এটিও বিশেষ্য, পানি কথা বিশেষ্য, সর্বস্ব বিশেষ্য। অর্থাৎ যে বহুব্রীহি সমাসের দুটি পদই কি বিশেষ্য, দুটি পদই বিশেষ্য, তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে 80-20 ব্যাধি বাক্য কি? 80 এখন 80-20 দ্বারা দাঁত বোঝায় না বিষ বোঝায় বলেন তো? দাঁত বোঝায় না বিষ বোঝায়? দাঁত বোঝায় না, বিষও বোঝায় না, কি বোঝায়? দাঁতে বিষ আছে এমন কোন প্রাণী বা জন্তু, বিশেষ একটা সাপ। তাহলে বিষকে বোঝায় না, দাঁতকেও না, কাকে? দাঁতে বিষের অধিকারীকে অর্থাৎ সাপকে। যদি বিষকে বোঝাতো তাহলে তো কর্মধারাই হতো বা। বিনা পানি, তাহলে বিনা বোঝায় না পানি বোঝায়, হাত বোঝায় না বাঁশি বোঝায়, হাতও বোঝায় না বাদ্যযন্ত্র বোঝায় না, কাকে বোঝায়? এমন একজন ব্যক্তি, এমন একজন দেবী যার হাতে কি আছে? বিনা আছে। তাহলে বিনা পানিতে যার, 80-তে 20 যার, বিনা পানিতে যার, কথা সর্বস্ব, কথা সর্বস্ব যার। ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি। খুবই গুরুত্বপূর্ণ এই উদাহরণগুলি, 80-20 বিনা পানি, এই দুটো উদাহরণ নানান পরীক্ষায় নানান সালের কোশ্চেনে দেখবেন খুঁজে পাবেন। বহুব্রীহির আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। লেখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাস সমাসের কোনো নিয়ম মানে না, যে বহুব্রীহি সমাস সমাসের কোনো নিয়ম মানে না, তথা নিয়ম না মেনেই যারা বহুব্রীহি সমাস তাদের নাম নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। শিক্ষার্থী বন্ধুরা, মজার বিষয় দেখেন, আমরা বহুব্রীহি হতে হলে তার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে। কেন বহুব্রীহি হবে? বহুব্রীহি এমনি এমনি হওয়া যাবে না। বহুব্রীহি হতে হলে আমরা বলেছি তাকে একটা কি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করতে হবে। এবং কোন বহুব্রীহি হবে, কেন এটি মধ্যপদলোপী হবে, কেন অলুক হবে, কেন ব্যতিক্রম হবে, কেন সমানাধিকরণ হবে, কেন প্রত্যন্ত হবে, কেন ব্যতিহার হবে, আমি প্রত্যেকটা বহুব্রীহির কিন্তু একটা বলেছি যে এরকমের জন্য এই হবে, এর জন্য এই হবে। কিন্তু কিছু বহুব্রীহি আছে তারা বহুব্রীহি হয়েছে, কিন্তু কেন বহুব্রীহি হলো এর প্রশ্ন যদি করেন তাহলে উত্তর দেবে দ্যাট ইজ মাই কি খুশি খুশি, অর্থাৎ আমার ইচ্ছা হয়েছে তাই। কিছু শব্দ বহুব্রীহি হয়েছে কিন্তু কেন হয়েছে এর কোনো যৌক্তিক কারণ নাই, কারণ ছাড়াই, নিয়ম ছাড়াই, যাদের নাম কি নিপাত নিষিদ্ধ। ক্লিয়ার? অর্থাৎ কিছু সমাস বহুব্রীহি হয়েছে কিন্তু কেন বহুব্রীহি হচ্ছে এর কোনো যৌক্তিক কারণ নাই। যৌক্তিক কারণ ব্যতি রেখে বা নিয়ম ছাড়াই যারা বহুব্রীহি সমাস হয়েছে তাদের নাম নিপাত নিষিদ্ধ বহুব্রীহি। অল্প কয়েকটি শব্দ আছে আপনারা অনেকেই জানেন, আমি একটু লিখছি শব্দগুলো। একটু হলো দ্বীপ, একটি হলো অন্তরীপ, একটি হলো পণ্ডিত মূর্খ, আর একটু জীবন মৃত, আর একটু নরপশু। দ্বীপ, অন্তরীপ, পণ্ডিত মূর্খ, জীবন মৃত এবং নরপশু। দ্বীপের ব্যাস বাক্য কি দ্বীপ আছে, এখানে একটু দ্বিমত আছে। কোন বই আছে দুই দিকে অবজার, দুই দিকে অবজার দ্বীপ, কোন বইয়ে লেখা আছে চতুর্দিকে অবজার। তো এটি বেশি সিদ্ধ আর কি, বেশিরভাগ বই আছে দুই দিকে অবজার, দুই দিকে অবজার। অব শব্দের অর্থ কি পানি, মনে রাখবেন। দ্বীপ এখানে অব
শব্দের অর্থ হচ্ছে মানে দুই দিকে অপজার। তবে আবার বলছে দু একটি বই দুই দিকে না দিয়ে দেওয়া হচ্ছে কি চতুর্দিকে অপজার। অন্তরীপের ব্যাস বাক্য কি অন্তর্গত অপজার। পণ্ডিত মূর্খের ব্যাস বাক্য কি পণ্ডিত হয়েও মূর্খ। জীবন মৃতের ব্যাস বাক্য কি জীবিত জীবিত হয়েও মৃত। জীবিত হয়েও কি মৃত। নর আকারের পশু। নর আকারের পশু। নরপশু নর আকারের পশু। তো দ্বীপ দুই দিকে অপজার, অন্তর্গত অপজার, পণ্ডিত মূর্খ পণ্ডিত হয়েও মূর্খ, জীবন মৃত জীবিত হয়েও মৃত, নরপশু নর আকারের পশু। যদি এই শব্দগুলো দেয় কোন সমাস তাহলে বলবেন বহুব্রী। কোন বহুব্রী নিপাত নিষিদ্ধ বহুব্রী। নিচের কোনটি নিপাত নিষিদ্ধ বহুব্রী তাহলে পাঁচটি শব্দ মনে রাখবেন। বা বলবেন নিচের কোনটি নিয়ম নাম নেই বহুব্রী। নিয়ম না মেনে বা স্বতঃসিদ্ধ ভাবে এই শব্দগুলি আর যদি ব্যাস বাক্য আছে তাহলে করে দিলাম, ওই পুস্তকে দেওয়া আছে করে দিলাম। তাহলে বহুব্রী সমাস কয় প্রকার যদি প্রশ্ন করে কয় প্রকার তাহলে কে আমরা শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে? শুরু করেছিলাম প্রথমটা কি দিয়ে দেখে নোট বের করেন। বহুব্রী সমাস গতকাল বলেছি প্রথম বহুব্রীটা বলেছে কি কে প্রথম কি দিয়েছিলাম না ব্যতিহার তো পরে দিয়েছি। প্রথম দিয়েছি কি প্রত্যয়ন্ত বহুব্রী। প্রত্যয়ন্ত বহুব্রী তারপরে আমরা দিয়েছি ব্যতিহার বহুব্রী তারপরে আমরা দিয়েছি কি আজকে দিলাম কি গতদিন তিনটা করেছি না প্রত্যয়ন্ত ব্যতিহার আরেকটা কি দিয়েছিলাম প্রত্যয়ন্ত বহুব্রী ব্যতিহার বহুব্রী আরেকটা করেছিলাম না গতদিন তিনটা করেছি না আর নয় বহুব্রী নয় তাহলে নয় বহুব্রী প্রত্যয়ন্ত বহুব্রী ব্যতিহার বহুব্রী। আজকে করলাম কি সংখ্যাবাচক বহুব্রী তারপরে মধ্যপদলোপী বহুব্রী অলোপ বহুব্রী সমানাধিকরণ বহুব্রী ব্যতিকরণ বহুব্রী। মূলত এই 8 প্রকার বলা হয়েছে বহুব্রী সমাস। যদিও কেউ কেউ এর বাইরে উপপদ বহুব্রী নামে একটা ভাগ করেছেন তো যেহেতু টেক্সট বুক বোর্ডের ব্যাকরণে এটি স্বীকৃত না কাজে আমরা উপপদ বহুব্রীতে যাচ্ছি না। উপপদ তৎপুরুষ। আর এই যে নিপাত নিষিদ্ধ ভাগের মধ্যে না ভাগের বাইরে তো এর বাইরেও আরেক প্রকার বহুব্রীর সন্ধান পাওয়া যায় কোন কোন বইয়ে। আবার বলছি এটা 9-10 এর বইয়ে নাই কিন্তু কোন কোন ব্যাকরণে দেওয়া আছে যেটা একটু লিখে নেবেন যে এই বহুব্রীটার নাম হলো সহার্থক বহুব্রী। সহার্থক বহুব্রী। ভাগটা না জানলেও শব্দগুলি অন্তত আমাদেরকে জানতে হবে। দেখেন শব্দটি হচ্ছে সবান্ধব সপরিবার। একটু লিখে নেবেন শব্দগুলি সবান্ধব সপরিবার সহৃদয় সজল সফল সমিল সবাক সস্ত্রীক সঘন সপত্নীক ঠিক আছে সজল সফল ইত্যাদি। সবান্ধব সপরিবার সহৃদয় সজল সফল সমিল সবাক সস্ত্রীক সঘন সপত্নীক।
হ্যাঁ, আব্দুর রহমান। আচ্ছা দেখেন, নিরুপায়, তো নিরুপায় বললাম আমরা উপায় নাই যার, তাহলে এটা নয় বহুব্রী হলো। সেক্ষেত্রে নিপাতনে সিদ্ধ হওয়ার তো সুযোগ নাই। কেন দিয়েছেন এই ব্যাখ্যা শুনে উনি দিতে পারবেন। দেখেন, আমরা বলছি নিরুপায় উপায় নাই যার, তো নেতিবাচক শব্দ যদি হয় উপায় নাই যার, তাহলে তো নয় বহুব্রী। বেহায়া হায় নাই যার, বেপরোয়া পরোয়া নাই যার। কেন নিপাতনে দিয়েছেন আব্দুর রহমান, আসলে উনি ব্যাখ্যা দিতে পারবেন। কারণ নিপাতনে মানে কোনো নিয়ম ছাড়া, তো ওখানে তো নিয়ম আছে। হায়া নাইজার, পরোয়া নাইজার নাই, যদি নাই বা নেই থাকে তাহলে তো নয় বহুব্রী হয়। তো উনি নিপাতনে কেন দিয়েছেন। সাফায়েত জামিল সৌরভ, আপনার জন্য বলছি, আপনি এর আগেও একদিন বলেছেন যে কনফিউজ হওয়ার প্রবণতার কোনো সুযোগ নাই। আপনাদের কিন্তু এই নতুন যে 9-10 এর বোর্ড ব্যাকরণ, সেখান থেকে তো ভাই প্রশ্ন হবে না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এবার যে বোর্ড ব্যাকরণটি এই বছর দিয়েছে, এই বছর এটা তো ক্লাস 9 এর জন্য। এই বছর যে 21 সালের যে এডিশনের 9-10 এর বইটি, এটা তো 21 সালের জন্য। তো এই বইটা আপনার জন্য ঠিক পুরোপুরি প্রযোজ্য না। হ্যাঁ, বইটা অবশ্যই ফলো করতে হবে, এটা ঠিক পুরোপুরি প্রযোজ্য এটি বলা ভুল হবে। বইটা আপনাকে ফলো করতে হবে, কিন্তু আসলে আপনাকে আগের নিয়ম অনুযায়ী, আগের ব্যাকরণ অনুযায়ী আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। আমি আপনাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আবার বলছি, পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে আবার বলছি যে নতুন 9-10 এর অনেক পরিবর্তন এসেছে, অনেক, একটু অনেক অনেক। বহুব্রী সমাস বলেছে 4টা, আর কোনো বহুব্রী নাই। বহুব্রী সমাস কয়টা? 4টা। এবং দ্বন্দ্বের এত ভাগ করলাম, হ্যান ত্যান, এত কিছু ওখানে নাই। এবং বইটি খুবই শর্ট। কেন শর্ট? এটা করোনাকালীন শর্ট, খুবই শর্ট। উদাহরণ আছে সন্ধির 1 পাতা। আগে যেখানে সন্ধি ছিল 6 পাতা, সন্ধি এখন 1 পাতা। এখন এটা করোনাকালীন বিশেষ একটা শর্ট সিলেবাস এই বইটি দিয়েছে। এবং সেই বইটি, হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে আপনার হয়তো লাগবে, কিন্তু পুরোটা ফলো করতে গেলে আরো বিভ্রান্তিটা বাড়বে। কাজেই পুরো বইটা আপনার ফলো করার দরকার নাই। আপনার জন্য এই সিলেবাসটি নয়, এটা যারা 9 উঠেছে তাদের জন্য। আপনার জন্য কোনটা? আপনার জন্য আগের যে সিলেবাস সেটি ফলো করবে, সেটি করে আপনার জন্য মঙ্গল হবে। হ্যাঁ, তবে নতুন বই একটু রাখতে হবে, দেখতে হবে যে ওনারা আসলে কি বলতে এসেছেন, কি করছেন, মানে আগামীতে তো এটা ফলো করতে হবে আপনাকে 2-4 বছর পরে, 1-2 বছর পরে। আপাতত যারা পরীক্ষা, এই পরীক্ষাগুলো দিবেন 41, 42, 43, তাদের জন্য এই বইটি পুরোপুরি কার্যকর হবে না, তাদের পুরাতন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, আমরা দেখেন সবান্ধব, সপরিবার, সহৃদয়, সজল, সফল, সমিত, সবাক, স্বস্তিক, সফল, সপত্নিক। এবার আমরা বলি, দেখেন প্রত্যেকটা শব্দ দন্ত স দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে? দন্ত স। যে স এর অর্থ কি? সহিত বা সাথে। শব্দগুলো শুরু হয়েছে কি দিয়ে? দন্ত স দিয়ে। এবং সেই সটা বোঝাচ্ছে কি? স থাকলে শুধু হবে না, স দিয়ে শুরু হতে হবে, এবং সেই সটা বোঝাবে সহিত বা সাথে, সহিত বা সাথে। সবান্ধব, ব্যাস বাক্য কি? সবাদ, সটা বাদ, বান্ধবের সহিত বর্তমান। যদি স শুরুতে থাকে, সহিত বা সাথে, অর্থাৎ বুঝবেন এটা বহুব্রী সমাস। কোন বহুব্রী? সর্থক বহুব্রী। যদি সর্থক না থাকে, অন্তত বহুব্রী। অন্তত এই শব্দগুলো যে বহুব্রী সমাস, সেটা আপনার মাথায় যেন থাকে। ব্যাস বাক্য কি? স বাদ দিয়ে যেটা আছে, স বাদ দিয়ে যেই পদটুকু থাকলো, এর সহিত বর্তমান। মানে সপরিবারের ব্যাস বাক্য কি? পরিবারের সহিত বর্তমান। সহৃদয় কি? হৃদয়ের সহিত বর্তমান। সজল কি? জলের সহিত বর্তমান। ফলের সহিত বর্তমান। মিলের সহিত বর্তমান। বাকের সহিত বর্তমান। স্ত্রীর সহিত, তার সহিত কটা এখানে বাদ যাবে, স্ত্রীর সহিত বর্তমান। সপত্নী, কটা বাদ যাবে, পত্নীর সহিত বর্তমান। সঘন, ঘনের সহিত বর্তমান। ঘনের সহিত বর্তমান। অর্থাৎ ব্যাকরণ, কোন দু একটি ব্যাকরণ এটিকে সহার্থক বহুব্রীর নাম দিয়েছে। সহার্থক বহুব্রী মনে রাখেন, যদি পরীক্ষা আসে কখনো নিচের কোনটি সহার্থক বহুব্রী, এটি কি জাতীয় বহুব্রী? সহার্থক। সহার্থক যদি নাও আপনি মানেন, অন্তত এই শব্দগুলো যে বহুব্রী সমাস, সেটা আপনাকে অবশ্যই কি মনে রাখতে হবে। কারণ নিচের কোনটি বহুব্রী বা কোনটি বহুব্রী নয়, তাহলে এই দন্ত স দিয়ে যদি সহিত অর্থ শুরু হয়, তাহলে কি বহুব্রী সমাস, সেটা আপনার ব্রেনের মধ্যে থাকে। তো বহুব্রী সম্পর্কিত আমার আলোচনা মোটামুটি এটুকুই। বহুব্রীর বাইরে আমরা দ্বিগু সমাস নিয়ে কথা বলবো। দেখেন দ্বিগু,
সংখ্যাবাচক পূর্বপদের সাথে, সংখ্যাবাচক পূর্বপদের সাথে আচ্ছা, সাপোসা বোটা খসা ব্যাধিকরণ দেওয়া আছে। সুমাইয়া, আচ্ছা সুমাইয়াকে বলছি, সুমাইয়া কই সুমাইয়া? আচ্ছা সুমাইয়ার জন্য আমি বলছি আবার, সুমাইয়া আপনার জন্য প্লাস আরো স্বপ্ন খাতুন যারা হুম জানিয়েছেন তাদের জন্য বলছি, সাপোসা বোটা খসা এগুলো ব্যাধিকরণ বহুব্রী দেওয়া আছে 9-10 এর বইয়ে। ওই বইটার এক পেজ আগে দেখবেন একটু উপপদ তৎপুরুষ দেওয়া আছে। সুমাইয়ার জন্য বলছে, সুমাইয়া এবং বারবার আরো যারা রিপিট করছেন যে সা পোষা, বুঝতে পারলেন? তারপরে ধামা ধরা, এগুলো নবম দশম শ্রেণীর আগের বইটাতে উপপদ বহুব্রী দেওয়া আছে, ব্যাধিকরণ বহুব্রী দেওয়া আছে। আমি কিন্তু সেটা অস্বীকার করছি না, কিন্তু ওই বইয়ে আগের পেজে দেখবেন উপপদ। উপপদ আপনাদের জন্য একটু অনুরোধ করছি, যারা এই প্রশ্নটি অ্যারেঞ্জ করেছেন তারা ওই বইটার এই উপপদ তৎপুরুষের উদাহরণগুলি দেখবেন। একই বইয়ে উপপদের উদাহরণে যেগুলি দেওয়া আছে সেগুলি আবার ব্যাধিকরণের উদাহরণ দেওয়া আছে। এখন আপনি কি করবেন দেখবেন, যদি আমার কথাটা মিলে যায় তাহলে নিশ্চয় আমার সাথে দ্বিমত থাকবে না, তাহলে এইগুলি আপনি উপপদ তৎপুরুষই বলবেন, ব্যাধিকরণ বহুব্রী বলার দরকার নাই। সাপোষা, ঘর পোড়া, ধামা ধরা, বুঝতে পেরেছেন? তারপরে পকেট মারা, পা সাটা, পাতা সাটা, এই উদাহরণগুলি, একই উদাহরণগুলি ব্যাধিকরণ বহুব্রীতে দেওয়া আছে, একই উদাহরণে সেম উদাহরণগুলি কি উপপদ তৎপুরুষে দেওয়া আছে। এবার আপনি কি করবেন, আমাকে জানিয়ে, তাহলে আমি উত্তর দেব। এইগুলি বিশেষ্যের সাথে যেহেতু ক্রিয়া যুক্ত আছে, পরপত্র ক্রিয়া, কাজে আমরা এটাকে উপপদ তৎপুরুষ দ্বয় ভালোভাবে ব্যাধিকরণ দিবেন না। তবে ওই যে ওরকম যে যদি আসলটা না থাকে, মূলটা না থাকে, বিকল্প বলি আমরা, বিকল্প, অর্থাৎ যদি এটি ব্যাধিকরণ যদি এটি উপপদ তৎপুরুষ অপশনে না খুঁজে পান তাহলে বিকল্পে ব্যাধিকরণ দেওয়া যেতেও পারে, কিন্তু এটি মূলত উপপদ তৎপুরুষ হিসেবে আপনি মনে রাখবেন। বিকল্পে জেনে রাখবেন যে উপপদ তৎপুরুষগুলি বিকল্পে ব্যাধিকরণ বহুব্রী, ঠিক আছে? বিকল্পে, কিন্তু এটি মূলত ব্যাধিকরণ বহুব্রী নয়। আচ্ছা, আমি দিকগুলি চলে এসেছি, দেখেন সংখ্যাবাচক পূর্বপদের সাথে সমাহার বা মিলন অর্থে, সংখ্যাবাচক পূর্বপদের সাথে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক পূর্বপদের সাথে সমাহার বা মিলন অর্থে পরপদ বিশেষের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। সংখ্যাবাচক পূর্বপদের সাথে সমাহার বা কি মিলন অর্থাৎ পরপদ বিশেষের সমাস, দ্রুত সংজ্ঞাটা লিখে নেন। সংখ্যাবাচক পূর্বপদের সাথে সমাহার বা মিলন অর্থে পরপদ বিশেষের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দেখেন 9-10 এর যে আগের বইটা, এটা কোথায় কি আছে, কত পাতায় কি আছে, কোন লাইনে কি আছে সেটা কিন্তু আমার জানা আছে, আমি এর আগে বলেছি। আপনারা বিশ্বাস করেছেন কিনা আমি জানি না, কিন্তু কিছু কিছু জায়গা যেহেতু একটু কনফিউশন আছে সেই জায়গাগুলিতে আমাদেরকে মেকআপ করতে হয়, বুঝতে পেরেছেন? তার মানে একই উদাহরণ যদি একটু উপপদ তৎপুরুষে আছে, আবার একই উদাহরণ ব্যাধিকরণ বহুব্রীতে আছে, তাহলে এইটা শিক্ষক হিসাবে আমাদের এই জায়গাটা সলিউশন দেওয়ার সুযোগ আছে বলে আমরা দিচ্ছি। ক্লিয়ার? তো কাজে আমরা কিন্তু একটু জানি যে ওই উপপদ ব্যাধিকরণ বহুব্রীতে উদাহরণগুলি দেওয়া আছে, বোটা খসা, সাপ পোষা, পা সাটা, পাতা সাটা, কান কাটা দেওয়া আছে, বুঝতে পেরেছেন? কিন্তু তা সত্ত্বেও আমরা যেহেতু বলেছি পরপদ ক্রিয়ার সাথে পূর্বপদ বিশেষের কৃদন্ত, সেই জন্য উপপদ বলাটাই বেশি যৌক্তিক, ঠিক আছে? আমাদের প্রতি আস্থা হারাবেন না, বাংলা বিষয় নিয়ে আমার প্রতি আস্থাটা হারাবেন না। ক্লিয়ার? আমার প্রতি আস্থা রাখবেন, আমি যা বলি সেই কথাটা মেনে বাদ বাকিটাকে সমন্বয় করবেন।
অন্য বই দেখে আমাকে সমন্বয় করবেন না, আমার কথাটা যুক্তিটা নিয়ে সমন্বয় করবেন। তারপরে বলছি, আপনার যদি অ্যাডাল্ট স্টুডেন্ট, কোনো মত যদি আপনার আমার মত মানতে না ইচ্ছা করে অন্য কোনো মত যদি ভালো লাগে মানবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মতটা বা যুক্তিটাকে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? জি। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা দাঁড়াবে দীর্ঘ সমস্যার ক্ষেত্রে, যেটি হচ্ছে দেখেন আমরা সংখ্যাবাচক একটা বহুব্রী পড়েছি, সংখ্যাবাচক বহুব্রী সংখ্যা দিয়ে শুরু হয়েছে, শুরু হয়েছে না? সৌসালা, হ্যাঁ, তারপরে কি, তারপরে ধরেন ত্রিনয়ন, হ্যাঁ, পঞ্চানন, সরানন, এরকম করে কিছু শব্দ আমরা সংখ্যাবাচক বহুব্রীতে উদাহরণ দিয়েছি না? শুরু হয়েছে সংখ্যা দিয়ে, সংখ্যা দিয়ে শুরু হয়েছে। দীর্ঘ সমাস তো শুরু হবে সংখ্যা দিয়ে, তাহলে দীর্ঘর সাথে নিশ্চয়ই সংখ্যাবাচক বহুব্রী কি মিশে যাওয়ার বা মিলে যাওয়ার সম্ভাবনাটা তো থাকতেই পারে। সেটা আপনাদের দোষ নয়, ব্যাকরণের দোষ। তার মানে এই জায়গাটা আপনাকে কি করতে হবে, পার্থক্যটা অবশ্যই কি করতে বুঝতে হবে, যাতে গুলিয়ে না যায়। এক না, নিশ্চয় এক হলে তো আলাদা ভাগ করতো না, নিশ্চয় এর মাঝে একটু একটু কি পার্থক্য আছে। পার্থক্যটা কি? ওই যে মূল যে বেসিক পার্থক্যটা ওই যে দ্বিগুর আর বহুব্রীর মূল পার্থক্য দ্বিগুর সাথে কি, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ পরপদের প্রাধান্য, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ কার প্রাধান্য, পরপদের, আর বহুব্রীতে পরপদের প্রাধান্য। এই কথাটা আপনাকে বুঝে নিতে হবে। একটু আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখেন যখন আমরা ওখানে লিখেছিলাম যে ত্রিনয়ন কিংবা দেখেন সালা, ভালো খেয়াল করবেন, পূর্বপদ সংখ্যা, পরপদ নয়ন বিশেষ্য, পূর্বপদ পরপদ চালা বিশেষ্য, ত্রিনয়ন চৌচালা, আর একটা হলো রাস্তা। মনোযোগ দেন, মনোযোগ, এই যে এখানে না, ব্রেন না, হার্ট। একটা সংখ্যা, রাস্তা একটা বিশেষ্য, সৌসালা আর সৌরাস্তা। সৌরাস্তা দ্বারা বোঝায় কি একটা রাস্তা, ভালো করে শুনেন, সৌরাস্তা মানে আসলে একটা কি রাস্তা, চৌরাস্তা কিন্তু একটা রাস্তারই নাম, একটা রাস্তারই নাম কি চৌরাস্তা, চারটি রাস্তা এক জায়গায় মিশেছে নাম চৌরাস্তা। সৌসালা কিন্তু সাল না, সৌসালা একটা ঘর। সৌসালা দ্বারা সালকে বোঝায় না, সৌসালা দ্বারা কে বোঝায়, সাল বিশিষ্ট একটা ঘরকে, অর্থাৎ এটি সালের প্রাধান্য না, প্রাধান্যটা একটা ঘরের, মিনিংটা একটা ঘর। চৌরাস্তা অর্থটা একটা রাস্তা। তার মানে দুটো সংখ্যা দিয়ে শুরু হয়েছে সৌদি দিয়ে, সৌসালা দ্বারা পরপদ সালকে না বুঝে সাল আসে এমন একটি কি বাড়ি বা ঘরকে বোঝায়। চৌরাস্তা দ্বারা রাস্তাকে বোঝানো, চৌরাস্তা মানে একটা রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তাটার নাম হলো চৌরাস্তা, এটা কিন্তু একটা রাস্তা। সৌসালা মানে একটা একটা চারটা সাল মানে সৌসাল না, সাল বিশিষ্ট একটা ঘরের নাম সৌসাল, বুঝতে পেরেছেন? এইখানে ত্রিনয়ন, নয়নকে বোঝায়নি, তিনটি নয়ন এক জায়গায় রাখবেন, গরুর তিনটা চোখ কেটে এক জায়গায় রেখে দিবেন, তাহলে এটার নাম কি ত্রিনয়ন। ত্রিনয়ন দ্বারা নয়নকে বোঝায় না ভাই, কাকে বোঝায়, তিন নয়নের মালিক অধিকারী, নয়নকে না, নয়নের কি মালিককে অধিকারী। এইখানে কিন্তু এই ঝামেলাটা, বহুব্রী পরপদের প্রাধান্য না, পরপদ থাকবে, পূর্বপদ পরপদ থাকবে, বোঝাবে অন্য কিছু, বহুব্রী। আর যেখানে পরপদটাকে বোঝাবে 13 নদী, তাহলে 13 নদী দ্বারা নদীকে বোঝায়, 13 নদী দ্বারা নদীকে বোঝায়। 7 সমুদ্র দ্বারা কাকে বোঝায়, সমুদ্রকে বোঝায়, বুঝতে পারছেন, সমুদ্র। কিন্তু দশানন দ্বারা আননকে বোঝায় না, দশানন দ্বারা কি আনন মানে কি মাথা, দশানন মানে 10টি মাথা না, 10 জন মানুষের 10টি মাথা কেটে আপনি এক জায়গায় রাখবেন, এটি দশানন না। দশানন কি একজন বিশেষ ব্যক্তি, রাবণ। তাহলে আনন বা মাথাকে শুধু বোঝালো না, কাকে বোঝালো, 10টি মাথা আছে এমন কোন একজন কি ব্যক্তি বা দেবতা বা রাক্ষসকে। তার মানে মাথার প্রাধান্য কার, একজন ব্যক্তির, একজন রাক্ষসের। তো যখন পরপদের প্রাধান্য না দিয়ে অন্য কিছু বোঝানো হয় সেটি বহুব্রী হয়ে যাবে। আর যখন 13 নদী মানে একটা নদী, 7 সমুদ্রের একটা সমুদ্র, এটি আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি আশা করছি আপনারা অনেকে যারা বোদ্ধা তারা বুঝতে পেরেছেন, কিন্তু কিছু আছে অবোদ্ধা, একটু কম বোঝেন, এত কিছু স্যার পরপদের প্রাধান্য পেয়ে। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, কারণ সবার ব্রেনের বুদ্ধাঙ্ক কিন্তু একরকম না,
আপনি একরকম পরিবেশ পাননি, একরকম শিক্ষক পাননি, একরকম বাবা মা পাননি, তাই না? কারো বাবা মা সচেতন, কারো শিক্ষক পেয়েছেন ভালো, ভালো স্কুল পেয়েছেন। তো কাজে আপনার কিন্তু দোষ না, কিন্তু আমি এই ছোট করার জন্য বলছি না। সবার বুদ্ধাঙ্ক, সবার বুদ্ধির মেধার বিকাশ কিন্তু একভাবে ঘটেনি, নানান কারণে। আপনি এর জন্য দায়ী না, সমাজ পরিবেশ দায়ী। তো যদি আপনি বুঝেন যে পরপদের প্রাধান্য পায়নি, তাহলে এটা বহুব্রী, আর পরপদের প্রাধান্য পেয়েছে কিন্তু সংখ্যা দিয়ে শুরু হয়েছে, তাই এটা দ্বিগুণ। আর তাও যদি না বোঝেন, এত কিছু যদি না বোঝেন, পরপদে প্রাধান্য না প্রাধান্য হয় না, এত ব্যাকরণ যদি বোঝেন না, মাথায় ঢুকছে না, তাহলে সিম্পল একটা সূত্র দেই, সিম্পল সূত্র, সহজ সূত্র, কৌশল যাকে বলছে, কৌশল বা টেকনিক। টেকনিকটা কি? টেকনিক হলো কোন শব্দ যদি সংখ্যা দিয়ে শুরু হয়, সংখ্যা দিয়ে শুরু হয়, সাধারণত আপনি দ্বিগুণ ধরে নেবেন। সাধারণত কি কি দিয়ে শুরু হবে সংখ্যাগুলো? তে, লেখেন তে, ত্রি, চতু, সু, পঞ্চ, ষোড়, সপ্ত, অষ্ট, নব, তেরো, ষোলো, শত এবং কি সহস্র। এই সিম্বল কয়টা লিখে নেন, তারপর আমি ব্যাখ্যা দিবে। সিম্বল কয়টা লিখে নেন। জি, সারওয়ার হোসেন বাপ্পি, ত্রিনয়নের ব্যক্তি বা যন্ত্র আছে ভাই। দেবী দুর্গা ত্রিনয়ন, দেবী দুর্গার ত্রিনয়ন, বাপ্পি দেবী দুর্গার ত্রিনয়ন, শিবের ত্রিনয়ন আছে তো ভাই? না থাকলে কেমনে হয়েছে? স্যার আপনার মন খারাপ মনে হচ্ছে না তো আব্দুর রহমান বাবা? আমার মন খারাপ না তো? আচ্ছা, হ্যাঁ, তাহলে এই শব্দগুলো লিখে নেন। তে, ত্রি, চতু, চৌ, পঞ্চ, ষড়, সপ্ত, অষ্ট, নব, তেরো, ষোলো, শত এবং কি সহস্র। সিম্বল কাটে লিখে নেন। তে, ত্রি, চতু, চৌ, পঞ্চ, ষড়, সপ্ত, অষ্ট, নব, তেরো, ষোলো, শত এবং কি সহস্র। লিখেছেন শিক্ষার্থী বন্ধুরা? আমি আবার বলছি, আমি কিন্তু ব্যাকরণিক ভাবে কেন দিব আর কেন সংখ্যাবাচক বহুব্রী পার্থক্যটা আমি বুঝিয়েছি, কিন্তু যদি আপনি পরপদের প্রাধান্য পেয়েছে কিনা অনেক সময় যদি না বোঝেন, তাহলে আপনার জন্য, যারা বোঝেন না তাদের জন্য একটা কৌশল আমি যাচ্ছি, টেকনিকে যাচ্ছি। আপনি নর্মালি ধরে নেবেন তে দিয়ে বা ত্রি দিয়ে, চতু দিয়ে, চৌ দিয়ে, পঞ্চ, ষোড়শ, এগুলো দিয়ে, এই সিম্বল দিয়ে শুরু হলে দিব, এই সিম্বল গুলো দিয়ে শুরু হলে কি দিব, এই সংখ্যাগুলো দিয়ে। তার মধ্যে অল্প কয়েকটি শব্দ আছে সংখ্যা দিয়ে শুরু হয়ে দীর্ঘ হয়নি, তারা সংখ্যাবাচক বহুব্রী। তার মানে সংখ্যাবাচক বহুব্রী কয়টি? আপনি অল্প উদাহরণ, 5, 7টি, 10টি, 12টি উদাহরণ সংখ্যাবাচক বহুব্রী। যে সংখ্যাবাচক বহুব্রীটা আপনি মুখস্থ করে নেবেন, এটা সংখ্যাবাচক বহুব্রী। আর ওর বাইরে যত শব্দ সংখ্যা দিয়ে থাকবে সাধারণত তারা কি দ্বিগু। যেমন আমরা একটা উদাহরণ দেখবো, উদাহরণ দিই। ধরুন পঞ্চ, পঞ্চ দিয়ে অন্তত 50টি শব্দ আছে। পঞ্চ দিয়ে বাংলা ভাষা অন্তত 50টি শব্দ আছে। এখন ওই যে প্রথম দিন বলেছিলাম, কিন্তু সময় শেষ করছি, প্রথম ক্লাসে আবার টানছি, যে পঞ্চ দিয়ে যে 50টি শব্দ আছে, আপনার বইতে আছে 3টি বা 5টি বা 6টি বা 2টি বা 10টি। তাহলে যে পড়ুয়া ছাত্র, সে কেন এই যে 15 বছর পড়েও কেন বলে বলে সমাজটা আগে তোরে আজ চিনতে পারলাম না, সে ডায়লগ 10 বছর, 15 বছর, 5 বছর, 12 বছর সমাজ পড়ে পড়ে পরীক্ষার আগে বছরের সমাজ তোরে আজও কি চিনতে পারলাম কেন? তার একটু নমুনা বাস্তব উদাহরণ দিচ্ছি। পঞ্চ দিয়ে বয়ে দেওয়া আছে পঞ্চ নদী, বয়ে দেওয়া আছে পঞ্চ বটি, বুঝতে পারলেন? বয়ে দেওয়া আছে পঞ্চগড়, বয়ে দেওয়া আছে পঞ্চসুর, বয়ে দেওয়া আছে পঞ্চ প্রদীপ, বয়ে দেওয়া আছে পঞ্চরত্ন ইত্যাদি। এখন যে ছাত্র সেগুলো মুখস্থ করে নিয়েছে, এগুলো তার বই দেওয়া আছে পঞ্চনদী, পড়ছে পঞ্চ পঞ্চ পঞ্চনদীর সময়, পঞ্চনদীর সময় সবার সময় দেবী সময়, পঞ্চনদীর পঞ্চবটি পঞ্চবটি পঞ্চ পঞ্চবটির সময়, পঞ্চবটির সময় দেবী দেবু, পঞ্চ পঞ্চশূর 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 সময়, পঞ্চ পঞ্চশূরের সময় সবার দেবী দেবু। পড়ে পড়ে তুস তুস করে ফেলেছে, ওইখানে মনে করছে খালি আয় দেখি, এসেই দেখ কি করি। পরীক্ষায় এগুলো আসেনি, পরীক্ষায় এসছে কি জানেন? পঞ্চভূত। এবার বলছে স্যার এত পড়লাম তাও কমন পেলাম না স্যার,
পঞ্চনদী পড়লাম, পঞ্চগড়, পঞ্চসুর, পঞ্চস্বর, পঞ্চপতি, পরীক্ষক দিয়েছে পঞ্চভূত, একটা ব্যাধ পরীক্ষা, শয়তান কোথাকার। পঞ্চভূতে ভূত আবার কি স্যার? পঞ্চভূত কোন সমাজ স্যার? পঞ্চের পরে ভূত থাকতে পারে, পঞ্চ পেতনি দিতে পারে, পঞ্চ ডাইনি দিতে পারে, পঞ্চ শাকসন্নি দিতে পারে, পঞ্চ ব্যাঘা দিতে পারে। খালি যে পঞ্চ নদী আর পঞ্চ বটি দিবে, পঞ্চ সুর আর পঞ্চ গড় দিবে ভাই, তা তো নাও দিতে পারে। পঞ্চ দিয়ে তো অনেক শব্দ আছে যেটা আপনার জানা নাই, আপনার বইয়ে নাই, আপনি তো সব জানতা নন। কিন্তু আপনার যদি এইটুকু জানা থাকে কৌশল যে পঞ্চ দিয়ে শুরু হলে দিগু, তাহলে কিন্তু কাহিনীটা খতম। এবার পরীক্ষককে বলেন মামুন উঠা, খালি দিয়ে দেখ কি করি। পঞ্চ ভূতদেবী দে, পঞ্চ পেতনি দে, পঞ্চ ডাইনি দে, পঞ্চ শাকসুন্নি দে, পঞ্চ রাক্ষসী দে, পঞ্চ প্রহর দে, যা খুশি তাই দে, খালি দিয়ে দেখ কি করি, তুস তুস করে ফেলাবো। শুধু পঞ্চানন, পঞ্চানন বা পঞ্চপদী। পঞ্চ দিয়ে দুটি শব্দ যদি আপনি মনে রাখেন যে পঞ্চানন আর পঞ্চপদী দ্বিগুণা, পঞ্চ দিয়ে শুরু হয়েছে কিন্তু দ্বিগুণা। কি হয়? সংখ্যাবাচক বহুব্রী। আপনি সংখ্যাবাচক বহুব্রী গুলো যদি কয়টা মনে রাখেন, অল্প কয়টা, সংখ্যাবাচক বহুব্রী শত শত না, দ্বিগু কিন্তু শত শত। আর সংখ্যাবাচক বহুব্রী 10-12টা। যদি আপনি 10-12-15টা সংখ্যাবাচক বহুব্রীকে ব্রেনে নিয়ে নিতে পারেন যে সংখ্যা দিয়ে শুরু হয়েছে কিন্তু এরা সংখ্যাবাচক বহুব্রী, আর এর বাইরে যা কিছু সংখ্যা দিয়ে শুরু হয়েছে সব দ্বিগু। এই কৌশলটা বুঝলে আপনার দ্বিগু সমস্যা পড়া দরকার। দ্বিগু পড়বেন সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু অটো মেরে দিবেন। সংখ্যাবাচক বহুব্রীর পরে মুখস্থ রাখবেন আর এর বাইরে মনে রাখবেন যে সংখ্যা দিয়ে শুরু হলেই কি দ্বিগু, তাহলে কাম শেষ। ক্লিয়ার? এই যে দেখেন অষ্ট দিয়ে পরীক্ষায় কিন্তু অষ্ট ধাতু আসবে, আপনি পারবেন। কেন পারবেন না? এখানে বলতে অষ্ট ধাতু, অষ্ট অষ্ট ধাতু সমান, অষ্ট ধাতু সমান, অষ্ট ধাতু অষ্ট ধাতু, অষ্ট অষ্টভুজ, অষ্টভুজ, অষ্ট অষ্টভুজের সমান, অষ্টভুজের সমান, অষ্ট অষ্ট। এখন অষ্ট ধাতু, অষ্টভুজ, অষ্টপ্রহর, পরীক্ষা এসছে কি? পরীক্ষা এসছে হলো অষ্ট যজ্ঞ। এবার এবার বলছে যে স্যার এই অষ্টযজ্ঞ কি স্যার? স্যার এমন একটা কঠিন প্রশ্ন এসেছে স্যার, অষ্টযজ্ঞ। অষ্টযজ্ঞ যা খুশি তাই হোক, তোর কি? তোকে কি কেউ জিজ্ঞেস করেছে বাবা অষ্টযজ্ঞ কি, অষ্টযজ্ঞ মানে কি? অষ্টযজ্ঞ যা খুশি তাই হোক। তোর বলছে কোন সমাজ, তুই বলবি দ্বিগু সমাজ। কেন? অষ্ট দিয়ে। না স্যার আমি জেনে না বুঝে পড়ি না। তাহলে তুমি এখন পড়ো গা 25 বছর ধরে জেনে বুঝে। বুঝতে চাইলে বোঝার সুযোগ আছে ভাই, বোঝাটা অন্যায় না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আপনি সিম্বল গুলি দেখে অনেক ক্ষেত্রে না বুঝেও কি উত্তর দেবেন এবং সেটা কারেক্ট হবে। যজ্ঞটাকে যজ্ঞ কিন্তু এক ধরনের কি পূজার আয়োজন, বড় টাইপের পূজা কে বলা হয় যজ্ঞ। মেঘনাদ কি করেছিল? যজ্ঞ করেছিল, যুদ্ধে যাবে রামলক্ষ্মণের সাথে যজ্ঞ করছিল। যজ্ঞ বড় আকারের আয়োজনের পূজাকে বলা হয় কি যজ্ঞ। সেটা আপনি জানলেন, জানলে ভালো, কিন্তু না জানলে যে সমস্যার উত্তর দেওয়া যাবে না এটি তো না। তাহলে অষ্টভুজ, অষ্টপ্রহর, অষ্ট ধাতু, তাহলে কোন সমাস? দ্বিগু সমাস। খুব সিম্পল, আপনি হ্যাঁ, তাহলে আমরা কি করছি এগুলি দ্বিগু সমাস আপনারা এইভাবে মাথায় রাখবেন। এই সিম্বল গুলো মনে রাখবেন। তাহলে শতাব্দী দ্বিগু, সহস্রাব্দ দ্বিগু, তাই না? অষ্টধাতু দ্বিগু, হ্যাঁ, তারপরে এখানে 16 কলা দ্বিগু, 16 প্রহর দ্বিগু, 16 সংখ্যা দিয়ে শুরু হয়েছে। সংখ্যা দিয়ে অল্প কয়েকটি শব্দ আছে যেগুলো দ্বিগু না, কিন্তু এর বাইরে দ্বিগু। আচ্ছা, দ্বিগু নিয়ে আমার কথাবার্তা শেষ। তাহলে আমরা দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রী। অব্যয়ভাব বলেছি না? বলেছি নেবে জি। তাহলে এর বাইরে দুটো ছোট ছোট সমাস আছে, আমি এখানে শেষ করবো। একটির নাম হচ্ছে প্রাদি সমাস, লিখে নেন প্রাদি, আর একটি সমাসের নাম হচ্ছে নিত্য সমাস। অপ্রধান, পরীক্ষা প্রশ্ন হবে নিচের কোনটি অপ্রধান সমাস? অপ্রধান। তাহলে প্রাদি আর নিত্য সমাস পড়ে আমরা নিত্য করতে করতে আজকের মতো শেষ করবো। দেখেন প্রাদি খুবই ছোট, অপ্রধান। আচ্ছা, প্রাদি অপ্রধান
সমাস 6 প্রকার, ভালো করে শুনুন। সমাস কয় প্রকার? 6 প্রকার। প্রধানত কয় প্রকার? তাহলে বলবেন 4 প্রকার। প্রধানত বলবেন 4 প্রকার, আর কয় প্রকার? 6 প্রকার। আর এই প্রধানত বা 6 প্রকারের বাইরে আরো 2 প্রকার আছে, যাদেরকে বলা হলো অপ্রধান বা গৌণ সমাস। তো নিচের কোনটি অপ্রধান বা গৌণ সমাস? প্রাদি এবং নিত্য। তো প্রাদি সমাস খুব সিম্পল, আমি খুব সিম্পল করে পড়াবো। সাধারণত শুরু হবে প্র দিয়ে। কি দিয়ে? প্র। যে সমাসের শুরুতে প্র থাকবে, প্র, যে প্র এর অর্থ কি? প্র এর অর্থ হলো প্রধান বা প্রকৃষ্ট। কোন শব্দ যদি প্র প্র দিয়ে শুরু হয়, প্র, যে প্র দ্বারা কি বোঝায়? প্রধান বা প্রকৃষ্ট, তাহলে সেই সমাসটা প্রাদি সমাস হবে। যেমন প্রবাদ, যেমন প্রবচন, যেমন প্রভাত, যেমন প্রগতি, যেমন প্রদীপ, যেমন প্রভাষক, যেমন প্রবল, যেমন প্রতাপ, যেমন প্রবাদ, প্রবচন, প্রভাত, প্রগতি, প্রদীপ, প্রভাষক, প্রবল, প্রতাপ। প্রমাণ। তাহলে এই যে প্রবাদ, প্রবচন, প্রভাত, প্রগতি, প্রদীপ, প্রভাষক, প্রবল, প্রতাপ, প্রমাণ শুরু হয়েছে কি দিয়ে? প্র দিয়ে। প্র, প্র দিয়ে ঠিক আছে। আচ্ছা, আপনারা ঝগড়াঝাটি করিয়েন না ভাই, আমি আমার মতো পড়াবো এবং শেষও করবো, কারণ এই বড় বড় জটিল টপিকগুলি আমার শেষ করতে হতে মনে হচ্ছে শিডিউলের বাইরে যাচ্ছে যা, কিন্তু ছোট টপিকগুলি তো আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। মানে এমন কিছু টপিক আছে যেগুলি তো আমি একই দিনে 2-3টা টপিক শেষ করবো, বুঝেন নাই? তো সমাস, প্রত্যয়, এগুলি তো ব্যাকরণের, সন্ধি, সমাস এবং প্রত্যয়, এগুলি তো ব্যাকরণের খুবই জটিল এবং খুবই বৃহৎ টপিক। এগুলি শেষ করতে আমি একটু সময় নিচ্ছি, তার মানে আমার তো অনেক ছোট টপিক আছে যেগুলো আমি শর্টকাট করবো, আপনাদের ক্ষতি হবে না, লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার টেনশন নিয়ে না, আমাদের মাথায় আছে যে আমরা 41-এর আগে যথাসম্ভব কোর্সটি শেষ করব, অন্তত অতি প্রয়োজনীয় টপিকগুলিকে শেষ করবো। কাজে আপনারা নিশ্চিন্ত থাকেন, নিজেদের মধ্যে ঝগড়া করে করা দরকার নেই ভাই। আমি বলেছি আমার উপর আস্থা রাখেন, 41-এর আগে আমরা শেষ করতে চেয়েছি, অন্তত অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক যেগুলো জরুরি সেই টপিকগুলি শেষ করবো। 2-টি গৌণ ছোটখাটো টপিক থাকলে থাক, এটা নিয়ে আপনাদের যায় আসবে না। কাজেই বিভ্রান্ত বলতে এক্সাইটেড হওয়ার দরকার নেই। আচ্ছা, ব্যাস বাক্য কি? সিম্পল। প্রয়ের পরে একটা জে, প্রয়ের মাঝে একটা কি? জে, প্রো জে বাদ, তাহলে ব্যাস বাক্য শেষ। প্রো জে বাদ, প্রো জে বচন, প্রো জে ভাত, প্রো জে গতি, প্রো জে দ্বীপ, প্রো জে ভাষক, প্রো জে বল, প্রো জে জে, শুধু প্রো এর পরে একটা জে লাগাবেন, জে, তাহলে বুঝে যাবে। প্রয়োগ করে একটা জে লাগিয়ে দিবেন, প্রোজে দ্বীপ, প্রোজে ভাষক, প্রোজে গতি, প্রোজে ভাত। ক্লিয়ার? একটি শব্দ লিখবেন আলাদা করে স্টার চিহ্ন দিয়ে, প্রবীণ। জি, প্রবীণ, প্রবীণ। এটা প্রাদি না, কেন বলছি এটা আলাদা করে মনে রাখবেন? আমরা বলেছি প্র দিয়ে থাকলে প্রাদি, প্র দিয়ে থাকলে প্রাদি, অনেক গুলো দিয়েছি। একটি শব্দ প্র দিয়ে আছে ভাই, কিন্তু প্রাদি বলবেন না, ঠিক আছে? তাহলে প্রবীণের ব্যাস বাক্য কি? লেখেন এরকম, প্রবীণের ব্যাস বাক্য প্রকৃষ্ট বিনা বাজাতে পারেন যিনি, প্রকৃষ্ট বিনা বাজাতে পারেন যিনি, প্রবীণ। এটা বহুব্রীহি সমাস, মনে রাখবেন। আমি আবার আপনাদের মনে করে দিই, প্র দিয়ে শুরু হলে সাধারণত প্রাদি, এবং প্র যদি প্রকৃষ্ট অর্থ বোঝায়, এই প্রটা প্রকৃষ্ট অর্থে বুঝিয়েছে, কিন্তু এটি প্রাদি নয়, এটাকে আলাদা করে ট্রিটমেন্ট দিয়ে রাখবেন। তাহলে প্র দিয়ে থাকলে প্রাদি, আমরা বললাম এটা আমরা কৌশল, প্র দিয়ে থাকলে প্রাদি। আর কিন্তু একটি শব্দ আছে প্র দিয়ে আছে কিন্তু প্রাদি না, এটা মাথায় রাখবেন। আর যদি আসে প্রবীণ কোন শব্দ, উত্তর দেওয়া যাবে না যে প্রাদি নয়,
প্রবীণ কোন সমাস? প্র থাকলে প্রাদি হওয়া সত্ত্বেও এই প্রবীণ কি বহুব্রীহি সমাস। এই সমাস বহুব্রীহি। অন্তঃপদলোপী বা মধ্যপদলোপী অনেক পদ, এখানে অনেকগুলি পদ লোপ পেয়েছে। তাহলে কোন বহুব্রীহি? তাহলে বলবেন মধ্যপদলোপী বহুব্রীহি। অনেক পদ লোপ পেয়ে গেছে, ঠিক আছে। আর প্রণয় এমনও দুইটি শব্দ প্রাদি আছে। প্রণয় তারপরে কি কি? একটি হলো পরিভ্রমণ, পরিভ্রমণ, আর একটি হলো অনুতাপ। প্র থাকলে প্রাদি, একটি শব্দ প্র আছে প্রাদি নয়, কিন্তু দুটি শব্দ প্র নাই তাও প্রাদি। খুব সিম্পল, এই দুটি শব্দ মনে রাখবেন, পরিভ্রমণ, পরি যে ভ্রমণ, অনুতাপ, অনু যে তাপ। তাহলে আমার প্রাদি শেষ। প্রাদি নিয়ে এইটুকু কথাই মনে রাখলেই আমাদের ঝামেলা শেষ। যেহেতু ছোট সম্বোধন সমাস অনেক বই নাই, 9, 10 এর বইয়ে বা এখনকার ব্যাকরণ তো নাই, তারপর আমি একটু শিখে রাখছি। যেটা আমি আরো বলছি, আপনাদের পরীক্ষাটা কিন্তু আগের বই থেকে ফলো করতে হবে। তো প্রাদি সমাস শেষ করে আমরা এখন চলে যাব কি নিত্য সমাস। কোথায় যাব? নিত্য সমাস। নিত্য সমাস করে আমরা নৃত্য করতে করতে বাড়ি চলে যাব। দেখেন, যে সমাসের পরপদে, যে সমাসের পরপদে, যে সমাসের পরপদে যে সমাসের পূর্ব পদে অন্তর মাত্র এটা খানাখানি, না ইব্রাহিম হলুদ বাটা, হলুদকে বাটা বলবেন না, বাটা যে হলুদই বলবেন। ইব্রাহিম হলুদ বাটা, হ্যাঁ হলুদকে বাটা না। আমি মনে হয় এই উদাহরণ দেইনি, তারপর আপনি বলেছেন আমি ঠিক জানি না, যদি বলে থাকি তাহলে ভুল বলেছি। হলুদ বাটা বলবেন বাটা যে হলুদ, বাটা যে হলুদ। আমি প্রশ্ন নিব পলাশ, একটু পরে এখনই প্রশ্ন নিব বাবা, এটা শেষ করে প্রশ্ন নিব, তখন করবেন। আমি নৃত্যটা শেষ করে প্রশ্ন নিব ভাই। আজকে আমি এটা সেটুকু শেষ করে বাকি সময়টা প্রশ্ন উত্তরই করবো, কাজেই টেনশন করেন না। একটু পরে বলবো যে প্রশ্ন করেন, একটু আরেকটু ধৈর্য ধরেন। আচ্ছা, তাহলে কোন সমাসের পরপদে যদি অন্তর মাত্র টিটা খানাখানি থাকে, পরপদে কোথায়? পরপদে অন্তর মাত্র, অন্তর আকার দিয়ে লিখেছি, কারণ পিছনে যখন থাকবে তখন আর আ দিয়ে থাকবে না, পিছনে যুক্ত থাকলে আকার কি আকার হয়ে যাবে। অন্তর মাত্র টিটা খানাখানি থাকে, কিংবা পূর্ব পদে কাল, পূর্বপদে কাল, কাল মানে খারাপ অর্থে, কাল মানে আমার সময়। তো কাল খারাপ অর্থে যদি থাকে পূর্ব পদে, খারাপ ভয়ঙ্কর অর্থে, তাহলে নিত্য সমাস। লিখেছেন? এবার আমরা উদাহরণ লিখবো, মুছে দিচ্ছি কারণ নাহলে জায়গা পাবো না। তাহলে সিম্বল গুলো কি কি? পরপদে থাকবে অন্তর মাত্র টিটা খানাখানি, কিংবা পূর্বপদে খারাপ বা ভয়ঙ্কর অর্থে যদি কাল থাকে, তাহলে সাধারণত নিত্য সমাস। তাহলে দেখেন এত শব্দ আছে, মতান্তর, গ্রহান্তর, গৃহান্তর, যুগান্তর, পক্ষান্তর, রূপান্তর, ভাবান্তর, বেদান্তর, বাক্যান্তর, আরো আছে কাব্যান্তর।
শেষ করা যাবে না, এত অন্তর। আর আপনি যদি 3-4টা জানেন, 5টা জানেন, বইয়ে 7-8টা দেওয়া আছে, কিন্তু পরীক্ষা যদি অন্য কিছু থেকে দেয়, অন্য কোনো বই থেকে নতুন নতুন, আপনি কি করবেন? কোনো কিছু করেন নাই, সাইজ দেখে উত্তর দিবেন, সাইজ, পিছনে অন্তর আছে কিনা। আর ওই যদি পড়েন খালি মুখস্থ করেন, যখন বইয়ের বাইরে আসবে তখন আপনি ধরা খাবেন। ধরা খাবে না, খালি বলবেন সিম্বল মিলে যাবে, সিম্বল খালি মিলে যাবে, অন্তর আছে, পিছনে কি আছে? অন্তর। অন্তর, পক্ষান্তর, গ্রহান্তর, গৃহান্তর, দেশান্তর, যুগান্তর, কালান্তর, অনেক আছে, অনেক, লিখে শেষ করতে পারবো না ভাই। দেশান্তর, তাই না, কথান্তর, মতান্তর, রূপান্তর, অনেক, ভাষান্তর। তাহলে ব্যাস বাক্য কি হবে? আমি তো ব্যাস বাক্য লাগবে, তাহলে পরপদে অন্তর আছে, তাহলে নিত্য সময়। ব্যাস বাক্য কি? সিম্পল, দেখেন, অন্তর কেটে সামনে কি? অন্য, সেই হিসাবে পিছন থেকে অন্তর কেটে সামনে কি? অন্য। অন্য মত, তাহলে গ্রহান্তর কি? অন্য গ্রহ, অন্য গৃহ, অন্য যুগ, অন্য পক্ষ। এখন আপনার ব্যাস বাক্য মুখস্থ করতে হবে। আপনি যদি সমাজ বোঝেন, সমাজ চেনেন, অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যাস বাক্য হয়তো পড়তে হবে, কিন্তু ম্যাক্সিমাম অনেক ব্যাস বাক্য আপনাকে আর পড়তে হবে না, আপনার ঝামেলা অনেক কমে যাবে। রূপান্তর, ব্যাস বাক্য কি? অন্য রূপ। ভাবান্তর, অন্য ভাব। বেদান্তর, অন্য বেদ। বাক্যান্তর, অন্য বাক্য। কাব্যান্তর, অন্য কাব্য। দেশান্তর, অন্য দেশ। কারণ আপনাকে মুখস্থ করতে হবে না ভাই। অন্তর পিছনে আছে নিত্য সমাস, ব্যাস বাক্য কি? অন্তর বাদ দিয়ে যেরকম সামনে থাকবে তার সঙ্গে অন্য। কি পরিবেশটা সুন্দর না? কোন বিষয় আছে? আমি কি কাউরে গালি দেই? আমি তো পড়া শেখাই, তাই না? তারপরে কিছু মানুষ বলবে যে কিবরিয়ার কথা ভালো না। আমার উপরে আস্থা রাখতে হবে, বুঝতে পারলেন? আস্থা রাখতে হবে, আস্থা রাখলে উপকৃত হবেন। আচ্ছা, অন্তর থাকবে, তারপর কি থাকবে? অন্তর মাত্র থাকবে, মাত্র, দেখেন মাত্র কেমন থাকবে? থাকবে এমন জল মাত্র, জল মাত্র। থাকবে কেমন? দর্শন মাত্র। থাকবে কেমন? শ্রবণ মাত্র। থাকবে নারী মাত্র। থাকবে যা মাত্র। থাকবে শোনা মাত্র, শোয়া মাত্র, দেখা মাত্র, রাখা মাত্র। পিছনে মাত্র আছে, মাত্র থাকলে কি? নিত্য সমাস। পিছনে মাত্র, পরপদে। কোথায় থাকতে হবে সিম্বল গুলি? পরপদে। ব্যাস বাক্য কি? মাত্র কেটে সামনে বসাতে হবে, কেবল। মাত্র কেটে সামনে কি? কেবল, কেবল, ব্যাস বাক্য শেষ। হ্যাঁ, চা তো ঢেলে প্রতিদিনই দিতে চাই, আপনার তো খান না, কি করবো বলেন? এই যে চা, চা ছাড়া মদ টদ তো খাই না, বুঝেন না? গরিব মানুষ একটু চাটাই খাই, কি করবে না? মাস্টার মানুষ, আমার যে বন্ধুরা এখন এসপি হয়েছে, তাই না? একই সাথে তারা এগুলা খায়, লাল পানি, আমরা একটু এই যে হলুদ পানি খাই, তাই না? কি করবো বলেন? মাস্টারের এসছে বেশি কিছু তো আর খাওয়া শখ করা ঠিক না, তাই না বলেন? ডিসি মিসি যদি হইতাম তাহলে না হয় ভালো কিছু খাইতাম। গরিব মানুষ চাটা একটু খাই মাস্টারের মাঝে, আপনারা চাইলে দিতেও পারি ঢেলে একটু। আচ্ছা, ব্যাস বাক্য তাহলে বুঝে গেছি, দর্শন মাত্র। ব্যাস বাক্য কি? কেবল দর্শন, কেবল শ্রবণ, কেবল নারী, কেবল যাওয়া, কেবল শোনা, কেবল শোয়া। ঠিক আছে? তাহলে মাত্র টি দিয়ে আসবে, টি, দেখেন আসবে লোকটি, লোকটি। তারপর আসতে পারে পাখি, টি। তারপর আসতে পারে বাড়ি, টি। তারপরে আসতে পারে কি? গাড়ি, টি। লোকটি, পাখিটি, বাড়িটি, গাড়িতে নিত্য সমাস।
টি আছে শেষে, টি অনেক টি, শত শত হাজার হাজার দিতে পারে টি। লোকটি যতটি একটি লোক, একটি লোক। পাখিটি একটি পাখি, বাড়িটি একটি বাড়ি, গাড়িটি একটি গাড়ি, শাড়িটি একটি শাড়ি, কলমটি একটি কলম, বইটি একটি বই। বইটি না দিয়ে যদি দেয় বই খানা, তাহলে বলবেন একখানা বই, বইখানা একখানা, বইটি একটি, বইটি একটি বই, বইখানা একখানা বই, চেয়ারখানা একখানা চেয়ার, গাড়িখানা একখানা গাড়ি, শাড়িখানা একখানা শাড়ি। খানাখানি থাকলে একখানা, আর টিটা থাকলে কি একটি। বুঝেছেন? এত কষ্ট করে পড়ায়, এত বুঝাইতে চাই, তাও বোঝেন না, তাহলে কবে বুঝবেন? আমার ক্লাসও যদি না বোঝেন, তাহলে বুঝতে হবে যে আপনার এখনো বোঝার বয়স হয়নি। আমার বাংলা ক্লাস করেও বুঝেন না ভালো মতো, মাথায় বুঝতে হবে আপনার এখনো বোঝার বয়স হয়নি ভাই, আরো সময় লাগবে। আমার ক্লাস না বুঝতে পারলে বুঝতে হবে আপনার সমস্যা আছে, অন্য কোনো সমস্যা, আর নাহলে বয়স হয়নি। অন্য অনেক বয়স হয়েছে, কিন্তু পড়া শেখার বয়স এখনো হয়নি। শুরু হবে কাল দিয়ে, কাল, আবার বলেছি কাল, যে কালের অর্থ কি খারাপ। দেখেন কাল রাত্রি, ভালো করে খেয়াল করবেন, কাল রাত্রি, কাল রাত্রি মানে কালো রাত্রি না, কিন্তু কাল রাত্রি মানে খারাপ রাত্রি, তাই না? 25শে মার্চ শুধু কাল রাত্রি, আর অন্য রাত্রি কি ফর্সা রাত্রি, বুঝলেন তো ভাই? 25শে মার্চ হলো কাল রাত, আর বাকি দিনগুলো কি সাদা রাত না ফর্সা রাত? রাত মানে তো কালোই রাত হবে, কিন্তু ওইটা কাল রাত কেন বলা হলো? ওই রাতটা ভয়ঙ্কর খারাপ। 25শে মার্চ কালো রাত না, কি রাত? কাল। আমরা বলছি কালো রাত, আসলে সকল রাতই কি কালো রাত। কাল পুরুষ, কাল পুরুষ মানে কালো পুরুষ না ভাই, ফর্সা পুরুষও হতে পারে। যেই পুরুষ আপনার কি করবে? ক্ষতি করবে, সর্বনাশ করবে। সে যদি ফর্সা স্মার্ট হ্যান্ডসাম হয়, তবে আপনার জীবনে কি সেটা কাল পুরুষ। কাল নারী, কাল নারী মানে কালো নারী না, আলেয়া ভাটের মতো সুন্দর স্মার্ট স্লিম চকচকা গ্লেজ দেয় চেহারা, কিন্তু আপনাকে যদি একা পেয়ে সর্বনাশ করে ভাই আপনাদের, সেই নারী আপনার জীবনে কি বোকা শোকা সহজ সরল পেয়ে এই সুন্দরী মেয়ে আপনার সর্বনাশ করে নিয়ে যাবে, ওই মেয়েটা আপনার জীবনে কি কাল নারী, কাল নারী। কাল সাপ মানে কালো সাপ না, কিন্তু কালো সাপ না, একটা সাদা সাপ, লাল সাপ, নীল সাপ, চকরা বোকরা সাপ যদি আপনাকে কামড় দেয়, সেই সাপটা আপনার জীবনে লাল সাপও না, সাদা সাপও না, গোলাপি সাপও না, ওই সাপটা আপনার জীবনে কি কাল সাপ। কাল মানে কি খারাপ, ভয়ঙ্কর। ক্লিয়ার? তাহলে ব্যাস বাক্য কি তুল্য, মাঝখানে একটা তুল্য লাগিয়ে দিবেন, মাঝখানে একটা তুল্য লাগিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। কালজয়ী সুমাইয়া ইসলাম, কালজয়ী মানে কাল মানে কি খারাপ, সুমাইয়া ইসলাম কাল জয়ীর কাল কি খারাপ বলেন? কালজয়ী তো খারাপ না, কাল মানে সময়, কালজয়ী মানে কাল মানে সময়। আমি কিন্তু বলেছি যে কাল খারাপ অর্থ হতে হবে, তো যেহেতু কাল জয়ী মানে যে কালকে জয় করেছে, সময়কে জয় করেছে, কাজে এখানে আসবে না, তাহলে কাল জয়ী যে, বুঝতে পারলেন? উপপদ তৎপুরুষ, কাল হচ্ছে সময়, আর জয়ী মানে জয় করা, জি ক্রিয়া। জি ধন্যবাদ আবু তালেব, আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো করুক, সফল করুক। আমার জন্য দোয়া করেন, আপনারা সফল হলে আমি সফল, তাই না? আপনারা সফল হলেই আমি সফল, জি ইনশাআল্লাহ। তো মাঝখানে তুল্য লাগাতে হবে, কি লাগাতে হবে? তুল্য। কাল তুল্য পুরুষ, কাল তুল্য নারী, কাল তুল্য সাপ, কাল নাগ, কাল নাগিনী, কাল জম। কাল জম মানে কালো জম নাকি খারাপ বা ভয়ঙ্কর অর্থে, ঠিক আছে? তো যদি কোনো শব্দের কাল দিয়ে শুরু হয় যার অর্থ খারাপ বা ভয়ঙ্কর, তাহলে নিত্য সমস্যা। আর এক দুটি স্পেশাল শব্দ আছে, স্পেশাল ব্যতিক্রম আলাদা, মনে রাখতে হবে। যেমন কি
একটি শব্দ দেখেন দেওয়া আছে 92, কি দেওয়া আছে 92 ওই দেওয়া আছে নিত্য সমাস, মেনে নেবেন 92। ব্যাস বাক্য কি দেখেন, এটি একটি সংখ্যা। এর আগে আমি সংখ্যার কথা বারবার বলেছি। কেন কিছু কিছু জায়গা আপনি কনফিউজ হন, কেন কিছু জায়গা ভুলে যান, এলোমেলো হয়ে যায়, এই জায়গাগুলি সতর্ক হতে হবে। সংখ্যা কিন্তু 92 সংখ্যা। আমরা সংখ্যাবাচক বহুব্রীহি বলেছি সংখ্যা দিয়ে শুরু হবে, দ্বিগু বলেছি সংখ্যা দিয়ে শুরু হবে। এটা কিন্তু শুরু মরু না, এমনকি সংখ্যাবাচক দ্বন্দ্ব পড়িয়েছে, মনে আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। তাহলে সংখ্যা কত জায়গায় দেখেন, সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যা দিয়ে শুরু হচ্ছে, দ্বিগু সমাস সংখ্যা দিয়ে শুরু হচ্ছে, সংখ্যাবাচক দ্বন্দ্ব 9, 6, 7, 17, 12, 13। আমি জানি না আপনাদের বলেছিলাম, ভুলে গেছি। আবার 92 নিত্য সমাস, সেটিও সংখ্যা, কিন্তু একটাই সংখ্যা, পূর্বপদ পরপদ না, শুধু কি একটাই সংখ্যা। তাহলে এইখানে একটা আপনাদেরকে সূত্র দিই, লেখেন সংখ্যা প্লাস কি সংখ্যা, সংখ্যা প্লাস সংখ্যা। যেমন কি 9, 6, যেমন কি 7, 17, যেমন কি 12, 13, যেমন কি 19, 20। এর নাম সংখ্যাবাচক দ্বন্দ্ব। কি নাম? সংখ্যা প্লাস সংখ্যা, এর নাম সংখ্যাবাচক দ্বন্দ্ব। দুটো পদই সংখ্যা, ভালো করে খেয়াল করেন, পারলে লিখে নেন। দুটো পদই কি সংখ্যা, এর নাম সংখ্যাবাচক দ্বন্দ্ব। 9, 6, 7, 17, 12, 13, 19, 20, 52, 53, 91, 92 সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যা প্লাস সংখ্যা, সংখ্যা প্লাস কি বিশেষ্য, সংখ্যা প্লাস বিশেষ্য, সংখ্যা প্লাস বিশেষ্য। আচ্ছা, উদাহরণ মুছে দিব কারণ দু একটা লিখবেন, বাকিগুলো আমি শুধু সূত্রটার জন্য। সংখ্যা প্লাস বিশেষ্য, যেমন কি, যেমন ধরেন 13 নদী, 7 সমুদ্র, বুঝতে পারলেন, 8 ধাতু, তাহলে এটা হলো দ্বিগু। সংখ্যা প্লাস বিশেষ্য যেটা একটু দ্বিগু। যদিও দু একটা বহুব্রীহি আছে, সেই দিকে আমি যাবো না, বহুব্রীহি আলাদা বলেইছি যে পরপদের প্রাধান্য নাই। এটা বেসিক একটা সূত্র দিচ্ছি, শুধু সংখ্যা প্লাস সংখ্যা, তাহলে সংখ্যাবাচক দ্বন্দ্ব, সংখ্যা প্লাস বিশেষ্য, দ্বিগু। স্পেশাল কয়েকটা ক্ষেত্রে বহুব্রীহি আছে, সংখ্যাবাচক বহুব্রীহি আলাদা আছে। স্যার ক্লিয়ার না, ঝাপসা, তাহলে ব্লুর হয়ে গেছে, ব্লার হয়ে গেছে মনে হয়। আচ্ছা, একটু ওয়েট করি। এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, একটু দেখেন তো এখন ক্লিয়ার হয়েছে না ঝাপসায় আছে? তাহলে কি অফ করে আবার ঢুকবো? অনেকেই লিখছেন ঝাপসা হয়ে গেছে, আসলে কি সবাই দেখেন তো। ক্লিয়ার হয়েছে এবার? জি, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি কিন্তু একটা সূত্র দিয়েছি, সংখ্যা প্লাস সংখ্যা, লিখতে পেরেছেন একটু? সংখ্যা প্লাস সংখ্যা 9, 6, 7, 17, 12, 13, 52, 53, 19, 20 সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক দুটোই সংখ্যা, সংখ্যাবাচক দ্বন্দ্ব। দুটো সংখ্যা না, পূর্বপদ সংখ্যা, পরপদ বিশেষ্য, সংখ্যা প্লাস কি বিশেষ্য, তাহলে দ্বিগু। 13 নদী, 7 সমুদ্র, 8 ধাতু, 5 বটি, ঠিক আছে? তাহলে সংখ্যা প্লাস একটা সংখ্যা, পূর্বপদ সংখ্যা, পরপদ একটা বিশেষ্য, তাহলে দ্বিগু। আর শুধু একটাই সংখ্যা, শুধু কি, শুধু একটাই কি সংখ্যা, তাহলে নিত্য, একটাই সংখ্যা, শুধু সংখ্যা দুটো পাশাপাশি 92, 93, 91, 92, 52, দুটো সংখ্যা, সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যা প্লাস অন্য একটা পদ, 52 গলি, 53 বাজার, 16 কলা, 8 সংখ্যা প্লাস অন্য একটি বিশেষ পদ, তাহলে এটি দ্বিগু। বিশেষ দু একটা ক্ষেত্রে বহুব্রীহি, সেটা ব্যাখ্যা আমি আর যাবো না, আগে বলেছি। আর শুধু একটা সংখ্যা 92 নিত্য, 52 নিত্য, 22 নিত্য সমাস। এখন এর ব্যাস বাক্য তো জানতে হবে। কেমনে বলবো? 92 একক আর দশকের অঙ্ক বলবেন, 92 2 অধিক
90, 2 অধিক 90, 2 অধিক 90, 2 অধিক 90, একক আর দশকটাকে আলাদা করে নিতে হবে। 2 অধিক 90, যদি পরীক্ষা ধরেন বলে কি 95, 95, তাহলে কি হবে, একটাই সংখ্যা দেওয়া আছে শুধু, তাহলে এটা নিতে হবে। তাহলে ব্যাস বাক্য কি হবে 95, 5 অধিক 90, 5 অধিক 90। ধরেন দেওয়া আছে 28, 28, তাহলে কি হবে 28, 8 অধিক 20, 8 অধিক 20। যদি দেওয়া থাকে 23, তাহলে কি হবে 3 অধিক 20। যদি দেওয়া থাকে 44, 44, তাহলে কি হবে 4 অধিক 40। অর্থাৎ এককটা আগে দশকটা পরে, 4 অধিক 40। এরকম উদাহরণ বই খুব কম দেওয়া আসে না বলে খুব গৌণ, সমাজটাই গৌণ, এই উদাহরণগুলি আরো গৌণ। তারপরে যদি কখনো আসে আপনাকে জেনে রাখবেন। তাহলে যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি বলে কোন সমাস, একটি সংখ্যা দিয়ে এসেছে, তাহলে সেটা বুঝবেন নিত্য সমাস। আর ব্যাস বাক্যকে জাস্ট একক আর দশক দিয়ে শব্দটাকে ভাগ করতে হবে। আরেকটা পরিষ্কার কথা বলে, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, মানে একটা প্রশ্ন করবে এসসি, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, তার উত্তর দেবেন নিত্য সমাস। কোন সমাসের ব্যাস বাক্য হয় না, তার উত্তর কি নিত্য সমাস। এখন আপনি যদি প্রশ্ন করেন স্যার আপনি তো ব্যাস বাক্য করছেন, আবার বলছেন ব্যাস বাক্য হয় না, কি ফাজলামি। আমরা ব্যাস বাক্য করছি না, করেছি, কিন্তু ব্যাকরণ বলেছে বলে ব্যাস বাক্য না, শব্দটাকে এক্সপ্লেনেশন। আসলে সব ব্যাস বাক্য এক্সপ্লেনেশন, কিন্তু ব্যাকরণ আলাদা করে বলেছে নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। তো ব্যাস বাক্যের নামে আমরা যেটা করছি, শব্দটাকে কি করছি, ভাঙছি। আসলে আমি আবার পরিষ্কার করে বলছি, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, কোন সমাসের ব্যাস বাক্য হয় না, তার উত্তর নিত্য সমাস। মনে থাকবে। তার আমরা যে ব্যাস বাক্য করি মানে শব্দটাকে কি করি, ব্যাখ্যা করি, বিশ্লেষণ করে ভাঙি। আর একটি শব্দ আমরা, একটি শব্দ আমরা, লিখে নেবেন আমরা, দেখেন আমরা। না, শূন্য দিয়ে সমাস হবে না আব্দুর রহমান, শূন্য দিয়ে সমাস। হ্যাঁ, 2 এবং 90 দেওয়া আছে 99, ঠিকই আছে 2 এবং 90, তবে 2 অধিক 90 দেওয়াটা বেশি ভালো হবে। 2 এবং 90 বা 2 ও 90 এটিও দেওয়া যাবে খুরশেদ আলম, তবে বেশি ভালো হবে অধিক দিয়ে করলে। ওকে, আমরা, এটা আমি দ্বন্দ্বের দিন, দেখেন তো দ্বন্দ্ব সমাসের দিন পড়িয়েছিলাম, খেয়াল করেন, তুমি, সে ও আমি, আমরা বলেছিলাম একশ্রেণী দ্বন্দ্ব, এটি কারেক্ট। কিন্তু আমরা ব্যাস বাক্য যদি দেওয়া হয় আমি, তুমি ও সে, যদি দেওয়া হয় আমি, তুমি ও সে, তাহলে এটা হয়ে যাবে নিত্য সমাস। আমরা একশ্রেণী দ্বন্দ্ব সমাস, আমরা নিত্য সমাস, দুটোই দেওয়া আছে, 9 বই দেওয়া আছে, অনেক জায়গাতে দেওয়া আছে। দুটো সমাসই হতে পারবে, কিন্তু পার্থক্য কি, আমি যদি শেষে থাকি, আমি যদি ব্যাস বাক্যের শেষে থাকি তাহলে এক শেষ, আমি শেষে তাহলে এক শেষ দ্বন্দ্ব, আর আমি যদি সামনে থাকি, সামনের দিকে থাকি, তাহলে নিত্য সমাস। তাহলে পরীক্ষায় যদি ব্যাস বাক্য দেওয়া থাকে, তাহলে ব্যাস বাক্য দেখে উত্তর দিবেন। তুমি, সেও, আমি, আমরা কোন সমাস, তাহলে বলবেন দ্বন্দ্ব সমাস। আমি শেষে আছে ব্যাস বাক্যের, তাহলে দ্বন্দ্ব সমাস, এক শেষ দ্বন্দ্ব। আর যদি আমি সামনের দিকে থাকি, তাহলে উত্তর দেবেন নিত্য। এখন যদি ব্যাস বাক্য না থাকে, হতে পারে ব্যাস বাক্য নাই, শুধু আমরা দেওয়া আছে, তাহলে উত্তর দেবেন দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব না থাকলে বিকল্পে নিত্য। আমরা কোন সমাস, উত্তর দিবেন দ্বন্দ্ব, দ্বন্দ্ব না থাকলে বিকল্পে নিত্য সমাস। কিন্তু যদি ব্যাস বাক্য দেওয়া থাকে, তাহলে তার আপনার ব্যাস বাক্য থাকলে আপনার ইচ্ছা না, ব্যাস বাক্য থাকলে ব্যাস বাক্য অনুযায়ী। ক্লিয়ার? আমি শেষে তাহলে এক শেষ দ্বন্দ্ব, আর আমি সামনের দিকে তাহলে নিত্য সমাস। তো সমাস নিয়ে আমার মোটামুটি আলোচনা মোটামুটি শেষ। এখন আপনাদের একটু প্রশ্ন নিব আর কি। আর সমাস যারা বলেছেন যে সার সংক্ষেপ দেন, সার সংক্ষেপ, আমি কিন্তু প্রথম ক্লাসে সার সংক্ষেপ দিয়েছি।
আমি সারসংক্ষেপ প্রথম ক্লাসে দিয়েছি, একদম বেসিক যে সূত্রটা সেটি সারসংক্ষেপ। প্রথম ক্লাসে ভালো করে করবেন, মনোযোগ দিয়ে করবেন। অনেকে তো ক্লাস কেমন করেন আমি জানি না, আমি তো প্রথম ক্লাসে সারসংক্ষেপ দেই। আমি যে 6টার সময় দিয়েছি প্রথম ক্লাসে তো বলে দিয়েছি উভয় পদের প্রাধান্য তলে দ্বন্দ্ব, উভয় পদের প্রাধান্য প্রতিদিনই বলছি, প্রতিদিন যে দুটো পদ যদি দুটো আলাদা জিনিস বোঝায়, দুটো পদ যদি দুটো আলাদা জিনিস বোঝায় দ্বন্দ্ব। 10 মিনিট তো সারসংক্ষেপ লাগবে না, সারসংক্ষেপ তো 2 মিনিটে। দুটো পদ যদি দুটো জিনিসকে বোঝায় তাহলে দ্বন্দ্ব, দুটো পদ যদি ওই দুটার মধ্যে পরপদ কিংবা একটা পদকে বোঝায় তাহলে কর্মধারায়, যদি কোনো পদকে না বোঝায় তাহলে বহুব্রী। এই তিনটা বুঝেছেন কিনা? 30 সেকেন্ড। সমাস তো ভাই ওই যে বললাম 1000 বছর ধরে পড়াতে আমাদের টাইম নাই। দুটো পদ দুটো জিনিসকে আলাদা, চন্দ্র সূর্য, বাবা মা, ভাই বোন, চাচা চাচি, ঠিক আছে, দেশ বিদেশ, ওহিন নকুল, তাহলে দুটো জিনিসকে বোঝায় আলাদা করে, তাহলে দ্বন্দ্ব। দুটোর মধ্যে একটা বোঝায় নীল আকাশ, সাদা বক, কালো কলম, হ্যাঁ, দেওয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, দুটো পদ কিন্তু বস্তু হয়ে যাচ্ছে একটা, তাহলে কর্মধারয়। দুটো পদ কিন্তু এই দুটো না, অন্য কিছু। ত্রিনয়ন, নয়নকে বোঝায় না, ত্রিনয়নের মালিক শিবকে। দশানন, মাথাকে বোঝায় না, রাবণকে বোঝায়। তো দুটো পদ, গায়ে হলুদ, হলুদকে বোঝায় না, গাকে বোঝায় না, অনুষ্ঠানকে বোঝায়। তাহলে কোন পদকে না বোঝায় অন্য কিছু বোঝায়, তাহলে বহুব্রী। আর বাকি তিনটা তো বাচ্চা সমাস। দ্বিগু সমাস সংখ্যা দিয়ে শুরু হবে, দ্বিগু কি কি সংখ্যা লিখে দিয়েছি, অব্যয় ভাব অব্যয় দিয়ে শুরু হবে, আর তৎপুরুষ পূর্বপদে বিভক্তি লোপ পাবে। তো তৎপুরুষটার ব্যাস বাক্যগুলো একটু আপনাকে পড়তে হবে, কারণ ব্যাস বাক্য অনেক সময় বুঝতে কষ্ট হলে বিভক্তিটা এলোমেলো হয়ে যাবে। আর কোনো পড়া লাগবে না, তৎপুরুষের ব্যাস বাক্যগুলো একবার রিডিং করবেন, খুব সহজ ব্যাস বাক্য। কেন রিডিং করতে হবে? না হলে ব্যাস বাক্যটা যদি বুঝতে ভুল হয়ে যায় তাহলে বিভক্তিগুলো ভুল হয়ে যাবে। দ্বিগু পড়ার দরকার, সংখ্যা দিয়ে শুরু হবে, দ্বিগু শেষ, ব্যাস বাক্য পড়া লাগবে না, শেষে সমাহার বা মিলন। অব্যয় ভাব পই পই করে বুঝিয়ে দিয়েছি। আর দ্বন্দ্ব কর্মধারায় বহুব্রীত আমি সূত্র দিয়েছি। তৎপুরুষ বিভক্তি লোপ পাবে, তো বিভক্তি যে লোপ পেয়েছে এটা আপনাকে লুকোচুরির মতো বুঝে নিতে হবে। সেটা বুঝতে হলে ব্যাস বাক্য একটু পড়া থাকলে ভালো। তের সে সারসংক্ষেপ কেমনে দিব বলেন? জি আচ্ছা, সুপসুপা সমাস বলে একজন একটু প্রশ্ন করেছেন, নজরুল ইসলাম, এর আগে একজন করেছিলেন। একটু দেখেন, একটা শব্দ 9 10 বই এবং আমার যে বইটি বাংলা কোষ, আমার বই যারা নিয়েছেন অনেকেই প্রশ্নটি করবেন আমি জানি। সুপসুপা সমাস বলতে পারেন, তো সুপসুপা সমাস বলে আসলে কোনো সমাস নাই। আবার বলছি সুপসুপা সমাস বলে আসলে কোনো সমাস নাই। তাহলে আমি আমার বাংলা কোষ বইও দিয়েছি, 9 10 বই দিয়েছি কেন? সুপসুপা সমাস, সমাসের একটা ঘটনা, সমাসের একটা ঘটনা বা অ্যাকশন। সুপসুপা সমাস কোনো সমাসের নাম না, এটি সমাসের একটি কি ঘটনা। কি ঘটনা? শিক্ষার্থী বন্ধু মনোযোগ দেন, মনোযোগ দেখেন। আমরা গতদিন বলেছিলাম রাজপুত্র, মনে আছে আপনাদের? রাজপুত্র, তৎপুরুষ সংসার বলছিলাম, রাজপুত্র। পূর্বপদ হলো রাজ, পরপদ হলো পুত্র। পূর্বপদ রাজ, পরপদ কি পুত্র, তাহলে ব্যাস বাক্য কি রাজার পুত্র, তাই তো? নাকি পুত্রের রাজা? রাজার পুত্র না পুত্রের রাজা? রাজার পুত্র। পূর্বপদ পূর্বে, পরপদ কি পরে। কিন্তু রাজ হাঁস, রাজ হাঁস। এবার রাজার হাঁস না, রাজার হাঁস না, কি হাঁসের রাজা। এবার দেখেন, রাজ ছিল পূর্বপদ, হাঁস ছিল পরপদ। এখন এখানে হাঁস পূর্ব, রাজা পর, তাহলে হাঁস ছিল পূর্বপদ, এই ব্যাটা এলো পিছনে, আর রাজা ছিল পরপদ, এলো কি সামনে। সমাসের ব্যাস বাক্যের পূর্বপদ যদি আগে আসে, পর এলোমেলো যদি হয়ে যায়, পূর্বপদ পরে যায়, পরপদ পূর্বে আসে, এই ঘটনাকে বলা হয় সুপসুপা। কি বলা হয়? সুপসুপা। রাজপথ, রাজপথ কি রাজার পথ? রাজপথ কি রাজার পথ না পথের রাজা? রাজার পথ না পথের রাজা। তাহলে এই যে পূর্বপদ ছিল রাজ, পরপদ পথ, কিন্তু আসলে কি এই পূর্বপদটা পরপদটা পূর্বে এলো আর পূর্বপদটা কি পরে গেল। আলু সিদ্ধ, আলু সিদ্ধ, তাহলে কি জানেন? সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু। বেগুন পোড়া, বেগুন পোড়া, এর ব্যাস বাক্য কি পোড়া যে বেগুন। শিক্ষার্থী বন্ধুরা,
এখন আপনি তাহলে পথের রাজপথ রাজা সেটা কি সময় বলবেন না, আপনি বলবেন তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। রাজা শাসের রাজা, রাজপথ পথের রাজা, রাজমিস্ত্রি মিস্ত্রি রাজা, কোন সময় বলবেন ষষ্ঠী তৎপুরুষ, বিভক্তি লয়ের লোপ পেয়েছে। কিন্তু ঘটনাটা যে ঘটলো এই ঘটনাটার নাম সুখসুপা। অর্থাৎ কোন সময় সে ব্যাগ ব্যাখ্যা করতে গিয়ে পরপদ সামনে এলো আর পূর্বপদটা পিছনে, এই ঘটনা আলু সিদ্ধ সিদ্ধ যে আলু, বেগুন পোড়া পোড়া যে বেগুন। আপনি বললেন না সুখসুপা সমাস, আপনি বলবেন কর্মধারা সমাস। কি বলবেন? কর্মধারা, পরপদের প্রাধান্য। কিন্তু ঘটনা ঘটেছে কি সুখসুপা। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম পুরো সমাসের উপরে হবে, কিন্তু আজকে নিব না, কারণ আজকে অনেকে এই ক্লাসটা এখন দেখছেন না, দেখবেন না। আজকের পরীক্ষাটাও গ্যাপ দিয়ে দিব, আগামী দিন থেকে পরীক্ষা চলবে, যাতে আপনাদের প্রশ্নগুলি না থাকে। তার মানে সমাজ শেষ করলাম, অনেকে আজকে ক্লাস করবে, কালকে করবে, শুক্রবার আমি পরীক্ষা নেব, পুরো সমাসের উপর পরীক্ষা নেব। যাতে অনেকে আমার বিরুদ্ধে বলছেন স্যার আমি ক্লাস করিনি, পরে পরীক্ষা নিয়ে নিয়েছেন, আমরা ক্লাসে পাচ্ছি না ইত্যাদি। আচ্ছা, আমি প্রশ্নগুলো নিচ্ছি। চন্দ্রমুখ, চাঁদমুখ, মুখচন্দ্র, কোনো পার্থক্য নাই, একই সেম। কেউ কেউ পার্থক্য করেছে, তারা না বুঝে করেছে। আমি আবার বলছি, চন্দ্রমুখ যা তাই চাঁদমুখ তাই মুখচন্দ্র, কোনো পার্থক্য নাই। কর্মধারা সমাস, কোন কর্মধারায়? উপমিত কর্মধারায়। কেউ যদি পার্থক্য করে থাকে এটা তার বিষয়। দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রী কেন বুঝিয়ে দিয়েছি। মুনতাসির মামুন, আপনি ক্লাস করেননি, সবগুলি ক্লাস করেননি অথবা মনোযোগ দিয়ে করেননি। দ্বন্দ্ব সমাসের বিপরীত বহুব্রী বুঝিয়ে দিয়েছি। দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য, আর বহুব্রীতে কোনো পদের প্রাধান্য না। যেই দুটো পদ থাকে দ্বন্দ্ব সমাস ওই দুটো পদের দুটো পদকে বোঝায়, আর বহুব্রী ওই দুটোকে না বুঝিয়ে অন্য কিছু। দুটো পদকে বোঝায় বহুব্রী, আর দুটোকে অন্য কিছু। তাহলে বহুব্রীর বিপরীত হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্বের বিপরীত বহুব্রী। নাবালক নামঞ্জুর নয় তৎপুরুষ কেন? আচ্ছা, নাবালক বালককে বুঝিয়েছে, বালক নয় বালক। বালক নাবালক কি বালককে পরপদের প্রাধান্য দিয়েছে। যখন পরপদের প্রাধান্য দিল তখন নয় তৎপুরুষ হয়ে গেল। নাবালক মানে একটা বালক, নয় বালক মানে বালক হয়নি, বুঝতে পারলেন? নামঞ্জুর মঞ্জুর হয়নি, অর্থাৎ যখন পরপদের প্রাধান্য থেকে যাচ্ছে তাহলে সেটি হয়ে যাচ্ছে নয় তৎপুরুষ, আর যখন অন্য অর্থের প্রাধান্য পাচ্ছে তখন হচ্ছে বহুব্রী। না হক, হক নাই যার, বলছে হক নাই যার। সাধারণত আমরা বলেছি না থাকলে না নি থাকলে বহুব্রী হবে, না নি থাকলে বহুব্রী হবে, এটি হলো সাধারণ নিয়ম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দু একটা সাথে না থাকলে বহুব্রী হয়নি। কেন? যেখানে পরপদের প্রাধান্য পেয়েছে। না বালক কি বালক নয়, মানে বালক পদটির প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পরপদের প্রাধান্য পেয়েছে বলে এটি বহুব্রী হয়নি, কর্মধারয় হচ্ছে। এক্সাম আগামী দিন হবে পুরো সমাসের উপরে, আজকে না। কারণ আজকে আপনারা আমি পড়িয়ে শেষ করলাম। আজকে অনেকে বলছেন স্যার লাইভ ক্লাস করার পর পরই পরীক্ষা হলে আমাদের অসুবিধা হয়, বা অনেকে ক্লাস পরে করে, কাজে আজকে বুঝিয়ে দিলাম, পুরো সমাজটা পড়বেন, ঠিক আছে, দেখবেন, বুঝবেন। আগামী শুক্রবার 4টায় ক্লাস। আমার বইটি কুরিয়ারে পাওয়া যাবে, আমি বলেছি যে নাম্বার দিয়েছি, আপনারা জ্ঞান হারা যার, জি জ্ঞান হারা যার বহুব্রী সমস্যা। আইন বিরুদ্ধ, আইনের বিরুদ্ধ, আইনের, ইব্রাহিম মৃধা আইন বিরুদ্ধ, আইনের বিরুদ্ধ, আইনের বিরুদ্ধ। তাহলে ষষ্ঠী তৎপুরুষ। জ্ঞান হারা, হারা থাকলে সাধারণত জ্ঞানকে হারা, হীন উন শূন্য কম। জ্ঞান হারা যার, এটি হওয়ার কথা। জ্ঞান হারা যার বহুব্রী। অনুতাপ কর্মধারায়, তাহলে এটি কি প্রাদিম হবে? অনুতাপ কর্মধারায় আব্দুল আহাদ কোথায় পেলেন? অনুতাপ কর্মধারায় আব্দুল আহাদ, অনুতাপ তো কর্মধারায়, কোথায় পেলেন অনুতাপ কর্মধারায়? সন্ধির নিয়ম আছে, হ্যাঁ জি, মূর্ধনের শয়টয় থাকলে, মূর্ধনের শয়টয় থাকলে মূর্ধনের সঙ্গে আলাদা হয়ে যায়, টোটা ত হয়। রিমন আহমেদ, মূর্ধনের শয়টয় যদি যুক্ত থাকে সন্ধিতে তাহলে ভেঙে যায়, শটটা ভেঙে গিয়ে শটা আলাদা হয়ে হস হয়, আর টটা ত হয়। বৃষ্টি বৃষক্তি, কৃষ্টি কৃষক্তি। জি আচ্ছা, ধন্যবাদ আবু সাইদ, সুমাই ইসলাম, থ্যাংক ইউ স্যার। জি
আলুনি অভাব অর্থ অব্যয়ভাব আছে, নয় তৎপুরুষ দেওয়া আছে। না ভাই, অভাব অব্যয়ভাব দিতে হবে। সাদিয়া তাপসী, আলুনি অব্যয়ভাব দিবেন, অন্য কিছু দিবেন না। জি, আলুনি দিবেন নুনের অভাব, অব্যয়ভাব। আমার বইটি কুরিয়ারে পাওয়া যাবে নজরুল ইসলাম। আপনি এত দেরি করছেন কেন? সবাই তো অলরেডি নিয়ে ফেলেছে, অনেকে ফোন দিচ্ছে স্যার পেয়ে গেছি। জি, আপনারা নিয়ে নেবেন, কুরিয়ারে পাওয়া যাবে। আমি নাম্বার দিয়েছি, বলে দিয়েছি। একই কথা প্রতিদিন তো বলবো না ভাই, আমি তো শুধু বইয়ের বিজ্ঞাপন করার জন্য আপনাদের সামনে আসিনি। বইটা যারা চান, আমি একদিন বলে দিয়েছি, তারা মনে করবেন নিয়ে নেবেন, ঠিক আছে? আমি প্রতিদিনই বই নিয়ে অ্যাডভার্টাইজ করতে পারবো না। হ্যাঁ, কেউ যদি গ্রুপে অ্যাড হতে চাই পারবে, এখনো পারবে, তবে শর্ত হলো আগের ক্লাসগুলি থেকে ভিডিও দেখে নিতে হবে। ক্লিয়ার? এখনো যদি যুক্ত হতে চায় কেউ, অবশ্যই গ্রুপে যুক্ত হতে পারবে, কিন্তু পিছনের ক্লাসগুলি ভিডিও থেকে দেখে নেবে আর লাইভ ক্লাস এখন থেকে করবে। শুক্রবার ক্লাস শেষে এক্সাম হবে পুরো সমস্যার পর। নেক্সট ক্লাসের টপিক আমি মেবি প্রত্যয় শুরু করতে পারি, অথবা বানান শুদ্ধি, যেটা আপনারা চান। আমি দেখি কথা বলি। আমি আগামী শুক্রবার ক্লাস শুরু করব। আমি বড় বড় টপিকগুলি শেষ করতে চাচ্ছি, প্রত্যয় অথবা বানান, বাক্য শুদ্ধি। সাব্বির হোসেন, আজ কিনলাম স্যার বইটি, ধন্যবাদ। হ্যাঁ, ওমর ফারুক, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, থ্যাংক ইউ। অনুতাপ যে নিত্য সমাস, অনুগমন অব্যয়ভাব কিভাবে স্যার? পলাশ স্যার, নাহিদুজ্জামান পলাশ স্যার, অনু দিয়ে শুরু হলে বলেছিলাম অব্যয়ভাব। ক্লাস দেখবেন, অব্যয়ভাবের ক্লাস দেখবেন। অনু দিয়ে শুরু হলে মূলত অব্যয়ভাব, শুধু অনুতাপই কি নিত্য আলাদা, অনুতাপটা আলাদা হয়। অনু দিয়ে থাকলে অব্যয়ভাব, ঠিক আছে? অনুদিন, অনুক্ষণ, অনুরণ, অনু দিয়ে থাকলে অব্যয়ভাব, অনু দিয়ে থাকলে মূলত অব্যয়ভাব। শুধু অনুতাপ এই শব্দটা একটু ব্যতিক্রম, এটি নিত্য সমাস। নিত্য তো না, প্রাদি। অভাব অর্থ বোঝাচ্ছে এমন শব্দ বুঝতে সমস্যা হচ্ছে, কোন উপায় আছে বুঝবো, বুঝার? কেন বুঝতে সমস্যা হচ্ছে বলেন? কেন বলেন? দুর্ভিক্ষ, যে ভিক্ষার অভাব, এটা বুঝতে আপনার কেন সমস্যা হচ্ছে? জাহিদ হাসান ভাই, সমস্যা হচ্ছে মানে আপনার নিজের দুর্ভিক্ষ দ্বারা কি তাহলে সমৃদ্ধি বোঝা, অভাব বোঝায়, কেন বুঝতে সমস্যা হচ্ছে? নিরামিষ মানে আমিষের অভাব, তাই না? তো কেন কষ্ট হচ্ছে বলেন? বোঝেন আমাকে, কোন কোন শব্দে কষ্ট হচ্ছে সেই শব্দ স্পেসিফিক করে বলেন। আপনার বুঝতে কষ্ট হচ্ছে, এটা থেকে গদ বাঁধা কথা। নিরামিষ আমিষের অভাব, গড়মিল যে মিলের অভাব, দুর্ভিক্ষ যে ভিক্ষার অভাব, এটা বুঝতে কষ্ট হলে বুঝতে হবে আপনার হেড অফিসে ঝামেলা আছে। আপনি অনার্স মাস্টার্সে পড়েন, গড়মিল মিলের অভাব, নিরামিষ আমিষের অভাব, দুর্ভিক্ষ ভিক্ষা, কেন বোঝেন না? যদি আপনার স্পেসিফিক কোন শব্দ থেকে এই শব্দটা বুঝি না, হতে পারে দু একটি শব্দ না সেই দুটি যদি স্পেসিফিক করে বলেন যে স্যার আমি এই শব্দটা বুঝতে পারছি না, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, আপনার বুঝতে সুবিধা হবে। সবই বুঝেন না তা তো না ভাই, বুঝতে পারলেন? আপনি বোঝেন, হয়তো যেইগুলো বোঝেন, যেই দুই চারটি শব্দ আপনার বুঝতে কষ্ট হচ্ছে, অভাব অর্থ, সেটা আমাকে আলাদা করে বলেন, আমি বুঝাই দিব। মৎস্যগন্ধা, মৎস্যের ন্যায় গন্ধ যার। মুর্তজা হাসান, মৎস্যগন্ধা, মৎস্যের ন্যায় গন্ধ যার। বহুব্রীহি সমাস। জি, তো ভালো থাকবেন। জি, ইনশাআল্লাহ আমি ক্লাস করছি আজকের মতো। আশা করছি আমার ক্লাসটি একটু বারবার করে দেখবেন, অনেকে দেখেন না, ভালো মতো দেখেন না, আগের ক্লাস দেখেন। সমাসের প্রতিটি ক্লাস কয়েকবার করে একটু ঘুরে ঘুরে দেখবেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক জিনিস পরিষ্কার হয়ে যাবে। আর যদি দু একটা, ওই যে বললাম যে এক দুটা চারটা শব্দ আছে যারা নানান ভাবে ওই যে একটু এদিক ওদিক, কেউ এভাবে টানছে, কেউ এদিকে টানছে, সেরকম গুলো নিয়ে অত ওরিড হওয়ার দরকার নেই। এরকম শব্দ তো দুই চারটা, এগুলো একটু আলাদা করে রাখবেন, আর মূল বেসিক জিনিসগুলো, বেসিক গুলো স্ট্রং রাখবেন, তাহলে ইনশাআল্লাহ হবে। জি, তো ভালো থাকবেন। নেক্সট ক্লাস প্রত্যয়ের উপরে, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ প্রত্যয়ের উপরে, প্রত্যয়টা শেষ করে নিয়ে আমরা অন্যদিকে যাব। আবার একই কথা বলছে, দেখছেন? নাহিদুজ্জামান পলাশ ওই গদ্য একই কথা বলতে আছে। নাহিদুজ্জামান পলাশ গাধা, বলেছি অনু দিয়ে থাকলে অব্যয়ভাব, গাধা, অনু দিয়ে থাকলে গাধা অব্যয়ভাব। একটা শব্দ শুধু অনুতাপ, যেটা অব্যয়ভাব না, বাকি সব অনু দিয়ে অব্যয়ভাব। জি, কথামৃত, কথা অমৃতের ন্যায়, কথা অমৃতের ন্যায়। জি, কর্মধারায়। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা, প্রত্যয় তো কঠিন, তো কঠিন জন্য তো আমি আছি। কথামৃত আমি উত্তর দিয়েছি হাবিবুর রহমান, কথা অমৃতের ন্যায়, কথা অমৃতের ন্যায়, কর্মধারয় সমাস।
ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।